আচ্ছা, তো আমরা আজকে শুরু করার আগে টাইপস্ক্রিপ্টের কিছু এমন কিছু জিনিস দেখবো, বেসিক কিছু জিনিস যেগুলো হচ্ছে যে না জানলেই নয়। সো এগুলো হচ্ছে যে আমাদের আজকে কিছু কিছু লাগবে, সব না লাগলেও, আর নেক্সট সেশনে মাস্ট লাগবে। সো আমরা চলে যাই হচ্ছে যে টাইপস্ক্রিপ্টের অফিসিয়াল ডকুমেন্টেশনে। টাইপস্ক্রিপ্ট টাইপস। সো আমরা এখান থেকে দেখবো হচ্ছে যে যেহেতু টাইপস্ক্রিপ্টের কাজ শুধুমাত্র টাইপ সেফটি দেওয়া এবং হচ্ছে যে কোনো একটা কিছু টাইপ ডিক্লেয়ার করে দেওয়া। ওকে, আমরা যত সব কাস্টম টাইপ আছে সব কিছু আছে টাইপস্ক্রিপ্ট দিয়ে করবো। আরো কিছু ইউজ কেস আছে। সো আজকে আমরা হচ্ছে যে কোনো একটা অবজেক্ট হতে পারে, সেটা একটা অ্যারে হতে পারে, সেগুলোর আমরা কাস্টম টাইপ কিভাবে বানাইতে হয় আমরা সেটার একটা ফিক্স বা ফোর্সফুল একটা টাইপ দিয়ে দিব। ওকে, সো আমরা হচ্ছে যে সেই টাইপগুলো একটু দেখি। ফার্স্টে আমরা দেখবো হচ্ছে যে ইন্টারফেস। ওকে, তাহলে আমরা ফার্স্টে দেখবো হচ্ছে যে অ্যান ইন্টারফেস। ইন্টারফেস এটা দেখবো। অ্যান ইন্টারফেস ডিক্লারেশন ইজ আনাদার ওয়ে টু নেম অ্যান অবজেক্ট টাইপ। আচ্ছা, সো এখানে দেখেন বলে দিছে আমার এখানে আহ, একটা অবজেক্ট নিবে। ওকে, প্রিন্ট কোড কি করতেছে, একটা অবজেক্ট নিচ্ছে যে অবজেক্টে এক্স এর মান দেওয়া আছে 100, ওয়াই এর মান দেওয়া আছে হচ্ছে যে 100। এখন আমি এখানে যে অবজেক্টটা নিচ্ছি, অবজেক্টের দুইটা প্রপার্টি আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। সো এই জিনিসটা আমি প্রি ডিফাইন করে দিব যে আমাকে এই ফাংশনে আমি যদি একটা অবজেক্ট পাঠাই সেক্ষেত্রে ওই অবজেক্টের মধ্যে দুইটা প্রপার্টি থাকবে, যে প্রপার্টির নাম হবে এক্স আর ওয়াই, এবং দুইটার প্রপার্টির ভ্যালু হবে হচ্ছে যে নাম্বার। এই জিনিসটা আমি কিভাবে করবো, এই জিনিসটা করার জন্য আমি হচ্ছে একটা টাইপ ডিক্লেয়ার করবো। এই টাইপ ডিক্লেয়ার করার জন্য একটা ওয়ে হচ্ছে যে ইন্টারফেস। ইন্টারফেসের পর আমি যে টাইপের নাম দিব সেই টাইপের নাম আমি কাস্টম যে কোনো নাম দিতে পারো। এক্ষেত্রে এটা পয়েন্ট দিছে, সো আমরা পয়েন্ট লিখে দেন হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন হচ্ছে যে প্রপার্টির নাম যেটা সেটা হচ্ছে এক্স, এবং এটা টাইপ কি হবে, টাইপ হচ্ছে যে নাম্বার। হ্যাঁ, এরপর সেমিকোলন দিয়ে সেকেন্ড প্রপার্টি, দেন হচ্ছে যে এটার ভ্যালুর টাইপ কি হবে, নাম্বার। এই হচ্ছে যে আমার টাইপ ডিক্লারেশন। যে আমি এখন এই ফাংশনের মধ্যে খেয়াল করেন যে পিটি, পিটি কি, পিটি হচ্ছে যে একটা অবজেক্ট আসবে এখানে, সেই অবজেক্টের টাইপটা এই দেখেন। আমি কিন্তু ফার্স্টে বলে দিছিলাম যে আমরা যখন কোনো কিছু টাইপ ডিক্লেয়ার করব, সো টাইপ ডিক্লেয়ারের সময় আমাকে বলে দিতে হয় এইভাবে। সিনট্যাক্সটা ছিল এরকম যে ফার্স্ট একটা কোলন, কোলনের পর কি টাইপ হবে সেই টাইপটা এখানে বলে দিচ্ছি। কি টাইপ হচ্ছে একটু আগে আমরা যেটা ডিক্লেয়ার করছি, পয়েন্ট টাইপ। আচ্ছা, পয়েন্ট টাইপের কি ভাই, পয়েন্ট টাইপের মধ্যে হচ্ছে একটা দুইটা প্রপার্টি থাকবে এক্স আর ওয়াই, দুইটার প্রপার্টির ভ্যালুই হবে নাম্বার। ওকে, সো এখান থেকে আমি এই টাইপ সেফটিটা দিয়ে দিছি যে এই ফাংশনে যাই আসবে সেটা হচ্ছে এই পয়েন্ট টাইপের হইতে হবে। সো এখন আমি যদি এটাকে ট্রাই দেই একটু, দেখি আমার এখানে কি আসে। ওকে, ওকে, সো এখানে আসতেছে এক্স এর ভ্যালু এত, ওয়াই এর ভ্যালু এত। আচ্ছা, আমি এখানে একটু গড়বড় করে দিই, দেখি গড়বড় করলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। এটার মান হচ্ছে যে 200। তো দেখেন আমাকে অলরেডি একটা রেড ডট দিয়ে দিছে। এটা কি জুম হয় না? এটা zoom হচ্ছে। কি বলতেছে দেখেন যে অবজেক্ট লিটারাল মে অনলি স্পেসিফাই নোন প্রপার্টিজ অ্যান্ড জেড ডাজ নট এক্সিস্ট ইন টাইপ পয়েন্ট। মানে আমি তো এখানে বলেই দিছি যে প্রিন্ট কোড ফাংশনের মধ্যে আমি যাই পাঠাবো সেটা একটা অবজেক্ট, এবং এই অবজেক্টের মধ্যে এই দুইটা ভ্যালুই থাকতে পারবে এবং এই নামেই। কিন্তু আমি একটা আননোন ভ্যালু আর আননোন প্রপার্টি পাঠাচ্ছি যেটা হচ্ছে জেড। যেহেতু আমার এই পয়েন্ট টাইপের মধ্যে উল্লেখ নাই, এই জন্য হচ্ছে যে আমাকে একটা ইরো দিয়ে দিচ্ছে। এখন আমি যদি রান দেই আমাকে অলরেডি ইরোর মধ্যে বলে দিবে যে জেড এক্সিস্ট করে না। সো ইন্টারফেস জিনিসটা আমরা বুঝতে পারছি আশা করি। দেন হচ্ছে যে আমরা যাব এরপরে আরেকটা ওয়ে। ওকে, ইন্টারফেসটা আমরা বুঝলাম। দেন হচ্ছে যে ইন্টারফেস, দেন আসতেছে হচ্ছে যে টাইপস। টাইপস, টাইপস হচ্ছে আচ্ছা এই যে এই দেখেন এইটা হচ্ছে যে আরেকটা ওয়ে। আমরা একটু আগে টাইপের জায়গায় ইন্টারফেস লিখতেছিলাম তাই না? সো এখানে হচ্ছে যে টাইপ দিয়ে করতে পারি আমরা সেম কাজ। একটু একটাতে ফ্যাসিলিটিস বেশি আছে, একটাতে কম আছে। সেটা আমরা একটু দেখে রাখি যে টাইপ পয়েন্ট সেম জিনিস, আগে যা করছি এখনো তাই। সো আমি পুরো কোডটাকে যদি কপি করি, কপি করে হচ্ছে যে আমাদের এখানে দিলাম। ওকে, সো সেম রেজাল্ট যা ছিল তাই আসবে। সো কাজ সেম, জাস্ট হচ্ছে যে আপনি ইন্টারফেস দিয়েও করতে পারবেন, আপনি চাইলে টাইপ দিয়েও করতে পারবেন।
একটু পরে এখানে যে উই হ্যাভ বিন ইউজিং অবজেক্ট টাইপস অ্যান্ড ইউনিয়ন টাইপস। আচ্ছা, ইউনিয়ন টাইপসটা আমরা পরে দেখবো বাই রাইটিং দেম ডিরেক্টলি ইন টাইপ অ্যানোটেশন। This is convenient, but it's common to want to use the same type more than once and refer it by a single name. আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা এই জিনিসটা বুঝলাম যে টাইপ এলিয়াস ইজ এক্স্যাক্টলি দ্যাট এ নেম ফর এনি টাইপ। ওকে, সো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে টাইপস্ক্রিপ্ট যখন আমরা ব্যবহার করব, সো যদি আমরা কোনো টাইপ ওকে ডিক্লেয়ার করে না দিই বা আগে থেকে এটাকে কি বলে স্পেসিফাই করে না দিই যে এটা কোন টাইপের হবে, সেক্ষেত্রে টাইপ স্ক্রিপ্ট যেটা ধরে নিবে যে এটা এনি টাইপ, এনি নামে একটা টাইপ আছে। আমি একটু দেখাই আপনাদেরকে। টাইপ স্ক্রিপ্ট এনি টাইপস, এনি টাইপ, এনি টাইপ। আচ্ছা, আমরা এক্সাম্পল থেকেই দেখাই, এটা কোনো সমস্যা নেই, এটা দিলাম না। আচ্ছা দেখেন, আমি এখানে টাইপ ডিক্লেয়ার করে দিই নাই, সো ও আমাকে আগে থেকে বলে দিয়েছে যে প্যারামিটার পিটি ইমপ্লিসিটলি হ্যাজ অ্যান এনি টাইপ। এনি টাইপটার মিনিং হচ্ছে যে ও যে কোনো কিছু ইনপুট হিসেবে আসতে পারে। So, আমি যদি এটাকে রান দেই এখন, এরর দিচ্ছে কোনো? আচ্ছা, আমরা আবার এটাকে রান দিলাম, দেখেন আসতেছে, আমার রেজাল্ট কিন্তু আসতেছে সাম। হ্যাঁ, কিন্তু টাইপ স্ক্রিপ্টের কাজকে আমরা বলছিলাম ও হচ্ছে যে আমাদেরকে টাইপ স্ক্রিপ্টই দেয়া, ও হচ্ছে যে সামহাও আমাকে প্রোগ্রামটা রান করে দিবে। ইউজুয়ালি লজিক্যালি আমার এই প্রোগ্রামে কিন্তু কোনো ভুল নাই, আমি হয়তো জাস্ট টাইপটা দেই নাই, ও প্রোগ্রাম রান করবে। কিন্তু টাইপ স্ক্রিপ্টের কাজ যেহেতু আমাদের শুধু টাইপ স্ক্রিপ্টই দেওয়া, সো আমি এই প্রোগ্রামটা তৈরি করছি সাপোজ, ঠিক আছে। কারণ আমি জানি যে এখানে আমি যখনই কোনো প্রিন্ট কল ফাংশনকে কল করবো, আমি একটা অবজেক্ট পাঠাবো যেখানে এক্স আর ওয়াই থাকবে। এখন অন্য একটা ডেভেলপার, ধরেন আপনি যদি এরকম একটা ফাংশন নিয়ে ব্যবহার করেন, আপনি জানেন না যে ফাংশনের মধ্যে কি আছে, তো আপনি পাঠাই দিলেন আমার একটা অবজেক্ট যেখানে 3টা প্রপার্টি আছে, তো তখন তো আপনাকে যদি ইরর না দেয়, তখন সেই ইররটা আমাকে ডিপ্লয় পরে ফেস করতে হতে পারে। সো রান টাইমে, অর্থাৎ আমরা যখন অ্যাপ্লিকেশন বিল্ড করতে থাকি তখনই হচ্ছে যে সরি অ্যাপ্লিকেশন যখন তৈরি করতে থাকি তখনই যেন আমাদের কোড লেখার সময় একটা ইরর শো করে। এই জিনিসটার সেফটির জন্য হচ্ছে আমরা বেসিক্যালি টাইপ স্ক্রিপ্টটা ব্যবহার করবো। আচ্ছা, তো টাইপ আমরা একটু আগে একটা করলাম, যে টাইপ টাইপ দিয়ে আসছে, একটা করা গেল। দেখি এটা টাইপ, আচ্ছা দেন টাইপ ইউজার যেটা আমরা করলাম, টাইপ হচ্ছে একটু আগে যেখানে যেটা করলাম। দেন আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে জেনেরিক্স। ওকে, জেনেরিক্সটা একটু দেখি। সেম জেনেরিক্সের কাজটাও কাইন্ড অফ সেম, কিন্তু এটার অ্যাপ্লিকেশনটা হচ্ছে ডিফারেন্ট জায়গায়। আমরা টাইপ এখানে যেটা ব্যবহার করছি, টাইপ হচ্ছে যে এখানে শুধুমাত্র আমরা এখানে ফাংশনের ক্ষেত্রে টাইপের প্যারামিটারের ক্ষেত্রে এই প্যারামিটারটা যেটা দিছি সেই প্যারামিটারের ক্ষেত্রে আমরা হচ্ছে টাইপ দিয়ে দিয়েছিলাম পয়েন্ট। তো টাইপ আর হচ্ছে যে ওটার কি বলে ইন্টারফেস যেটা, হুম, ইন্টারফেস আমরা হচ্ছে যে ইউজুয়ালি দেখা গেছে যে ভেরিয়েবল ডিক্লেয়ার ক্ষেত্রে বা অ্যারে ডিক্লেয়ারের ক্ষেত্রে হচ্ছে যে টাইপ ইন্টারফেসটার অ্যাপ্লিকেশনটা অনেক বেশি দেখতে পারবো, তবে ফাংশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আর জেনেরিক্স যে বিষয়টা, আমরা একটু জেনেরিক্সটা দেখি। সার্চ বক্স, জেনেরিক্স, জেনেরিক্স। সো জেনেরিক্সের কাজটাকে আমরা একটু দেখি। when you begin to use generics you will notice that when you create generic function like identity, the compiler will enforce that you use generically typed parameters in the body of the function correctly. That is that you actually treat this parameter as if they could be any and all types. ওকে, আচ্ছা, এখন এই ফাংশনটার মানে কি? সাপোজ ধরেন আমরা একটা ফাংশন লিখলাম, এই ফাংশনটাই ধরেন যে এখানে আমি ওকে ইনপুট হিসেবে দিলাম নাম্বার। ওকে, এখন এই ইনপুট হিসেবে আমি নাম্বার দিয়েছি ও আউটপুট হিসেবে আমাকে ধরেন একটা স্ট্রিং দিল, ঠিক আছে। সো ইনপুট হিসেবে নাম্বার দিব, আমি এটা ওকে বলে দিলাম না, আমি এখানে এখান থেকে টাইপটা কেটে দিলাম। আমি এটাকে একটু কপি করে নিয়ে আসতেছি, কপি করে নিয়ে এসে আমি এখানে একটু বসে দিলাম। ওকে, সো এখন ধরেন আইডেন আইডেন আইডেন্টিটি আইডেন্টিটি আর্গুমেন্ট নিবে, নিল। দেন হচ্ছে যে আমাকে রিটার্ন করবে, সে হচ্ছে যে আউট অফ
টু স্ট্রিং এরকম দিচ্ছে ডাজ নট এক্সিস্ট অন টাইপ টাইপ। আচ্ছা হ্যাঁ দেখেন, এই যে বিষয়টা এখানে একটা এরর আমাকে দিয়ে দিচ্ছে। তো যদিও আমরা হচ্ছে যে নাম্বারকে নাম্বারকে হচ্ছে যে স্ট্রিং এ কনভার্ট করতে পারি, যে কোনো কিছু এখানে স্ট্রিং এ কনভার্ট করতে পারি, কিন্তু ও যেটা করবে এখানে আমরা আরেক টাইপ একটা দিয়ে দিছি, এই টাইপটা এইভাবে ডিক্লেয়ার হচ্ছে যে আমরা এখানে যে টাইপটা দিয়ে দিব, যে টাইপে আসুক, আমি যদি এখানে নাম্বার দিই এখানে নাম্বার ঢুকবে এবং রিটার্ন হিসেবেও সেই সেম টাইপই রিটার্ন হবে। আমি যদি এখানে স্ট্রিং দেই, ধরেন হচ্ছে যে স্ট্রিং দিলাম, স্ট্রিং যদি 12 দেই তাহলে হচ্ছে যে আমাকে রিটার্ন করবে ওই স্ট্রিং স্ট্রিং যে ভেরিয়েবল টাইপটা বা ডাটা টাইপ যেটা সেটাই সেটাই আমাকে রিটার্ন করবে। তো এনি আর হচ্ছে যে জেনারিক্স এর মধ্যে একটা ডিফারেন্স আছে। এনির মধ্যে এনি যে কাজটা করে, আমরা যদি এখানে কোনো কিছু না দিয়ে দেই সেক্ষেত্রে হচ্ছে যে ধরেন এটা নাই, এটা আমার টোটালি নাই, এটা নাই, হচ্ছে যে আমরা এটা কি আসতেছে সেটা বাদ দিলাম, আর আসলো আর একটি আর ইমপ্লিসিটলি এনি টাইপ আর ডট তো আমরা পাঠাইছিলাম হচ্ছে যে 12, ও আমাকে স্ট্রিং হিসেবে এটা পাঠাইছে। এখন আমি এখানে আগের জিনিসটা করি, টাইপ দিলাম এবং এটা রিটার্ন করবেও টাইপ। এখন দেখেন কি লিখবে, লিখতে দিছে টাইপ ইজ ডিক্লেয়ার্ড বাট ইটস ভ্যালু নেভার প্রিন্ট। যদি রান দেই সেক্ষেত্রে আমাকে এরর দিচ্ছে, সে হচ্ছে যে টু স্ট্রিং ডাজ নট এক্সিস্ট অন টাইপ টাইপ। আচ্ছা হ্যাঁ, এই রোটে যাচ্ছিলাম আমি। এখানে বলতেছে যে প্রপার্টি ডাজ নট এক্সিস্ট অন টাইপ, তার মানে হচ্ছে যে জেনেরিক্স ব্যবহার করতেছেন এখানে। জেনেরিক্সের সিনট্যাক্সটা ছিল এরকম যে দুইটা এটাকে কি বলে, অ্যাঙ্গেল ব্র্যাকেট, যেটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে হচ্ছে যে আমরা যে কোনো নাম দিতে পারি, এখানে টাইপ দিচ্ছি টাইপ দিতে হবে এরকম কিছু না, যে কোনো নাম আমরা দিতে পারি, ঠিক আছে। সো এটা হচ্ছে নেমিং কনভেনশনের জন্য কেউ টাইপ দেয়, কেউ শুধু টি দেয়। সো আমরা হচ্ছে যে এই ফাংশনটা নিবে একটা কিছু, সেটার টাইপটা মানে আমি এখান থেকে যে টাইপটা পাঠাবো সেই টাইপটাই আমাকে আউটপুট হিসেবে দিবে। এখন দেখেন এখানে একটা জিনিস একটু বোঝার আছে, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে যে আমার ফাংশনের প্যারামিটার আমি এইখানে রাখতেছি, সেই প্যারামিটারটার টাইপ কিন্তু আমি এক্সপ্লিসিটলি বলে দিচ্ছি না, বাট এই লাইনটার মানে এতটুকু দাঁড়াচ্ছে যে আমি এখান থেকে ফাংশনটাকে যখন কল করার সময় যে টাইপটা পাঠাবো সেটার আউটপুটটা কি আসবে, সেই আউটপুটের টাইপটা কি সেটাও আমি এখানে বলে দিচ্ছি। সেটা কিভাবে, আউটপুটের টাইপটা ডিক্লেয়ার করা হচ্ছে যে এই সাইডে, ঠিক আছে। অর্থাৎ এইখানে হচ্ছে যে আমরা প্যারামিটারের টাইপ দিব, আর ঠিক তার পাশে অর্থাৎ হচ্ছে যে এই যে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটের পাশ থেকে এই পর্যন্ত সেটা হচ্ছে যে আমি বলে দিব যে কোন টাইপের আউটপুট আমার আসবে। যেহেতু আমি এখানে দুইটি টাইপ লিখে দিচ্ছি, তার মানে হচ্ছে যে আমি এখান থেকে যে টাইপটা পাঠাবো আউটপুট হিসেবে আমার সেই টাইপই আসবে। ওকে, আমি যদি এখানে নাম্বার পাঠাই আউটপুট হিসেবে আমার নাম্বারই আসবে। আমি এটা রিটার্ন আর করে দিচ্ছি, আমি রান দিই, 12 আসতেছে। সো আমি যদি এখানে এটা দিয়ে দিই, এখন কিন্তু কোনো ইরোর দিচ্ছে না, তার মানে আমি বলেও দিছি যে আমার এখানে যে টাইপ আসবে আউটপুট হিসেবেও অর্থাৎ ফাংশনটা রিটার্ন করবে সেম টাইপ। আর যদি যখনই আমি হচ্ছে যে এখানে আপনার টু স্ট্রিং করে দিচ্ছি, টু স্ট্রিং তো না, এটা টু স্ট্রিং হবে না, এটা হচ্ছে যদি নাম্বার দিই সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এখানে ডট টু স্ট্রিং করে দিই, সেক্ষেত্রে দেখেন অলরেডি আমাকে একটা ইরর সে দিচ্ছে, বাট আমি রান দিলে আমার প্রোগ্রাম রান হবে, আউটপুট আমাকে 12 দিচ্ছে। কিন্তু আমি কিন্তু এই যে ফাংশনটাকে কষ্ট করে বলে দিলাম যে ভাই আমি তোমাকে প্যারামিটার দিচ্ছি একটা নাম্বার, কিন্তু তুমি আমাকে আউটপুট দিবে একটা নাম্বার, কিন্তু আমি ওকে লাস্টে গিয়ে বলে দিলাম যে না তুমি নাম্বার না, তুমি ওকে স্ট্রিং দিবা। তার মানে এখানে একটা কনফ্লিক্ট হয়ে গেল না, আমি ওকে বললাম একটা, বাট ওর থেকে আমি বের করতেছি আর একটা জিনিস। সো এই জিনিসটা হচ্ছে যে জেনেরিক করতেছে। ওকে, সো এটা একটা জিনিস গেল।
জেনারিক জিনিসটা কীভাবে কাজ করে এটা একটু পড়ি আমরা, যে when you begin to use generics you will notice that when you create generic function like identity, the compiler will enforce that you use generically typed parameters in the body of the function correctly. That is, you actually treat these parameters as if they could be any and all types. হ্যাঁ, এখন এনি আর জেনারিক্সের মধ্যে আমরা একটা পার্থক্য একটু বুঝি। এনির আর জেনারিক্সের মধ্যে আমি ফাংশনটাকে একটু কপি করার সেম লাইনটা আবার লিখি। এখানে দেখেন আমি এখানে কোনো টাইপ দিয়ে দিব না, এখানে যে কোনো কিছু আসতে পারে, এটাও রিমুভ করে দিলাম, নামটা চেঞ্জ করতে হবে। আর একটু জুম করলে ভালো হবে, শিওর লাগে। দেন হচ্ছে যে আমরা এখানে আর্ক পাঠাইছি, ওকে। যেহেতু আমরা এখানে কোনো টাইপ দিয়ে দেয়নি, স্বাভাবিকভাবে ও আমাকে বলবে এটা এনি টাইপ। এনি টাইপ মানে আমার এখানে প্যারামিটার হিসেবে যে কোনো টাইপ আসতে পারে, ওকে। সো আমি এখানে পাঠাচ্ছি হচ্ছে যে এটা 13 দিন, সো আমি এখানে 14 পাঠাচ্ছি, যেটা হচ্ছে একটা নাম্বার, ওকে। সো নাম্বার হিসেবে পাঠাচ্ছি, এবং আমি এখানে বলেও দিচ্ছি না, মানে যেহেতু আমি বলছিলাম যে ফাংশনের এই ব্র্যাকেটের পাশ থেকে আমি যে টাইপটা দিব, আমি যদি এখানে স্ট্রিং বলে দেই, যে স্ট্রিং স্ট্রিং বলে দিলে আমার হচ্ছে যে প্রবলেম সে করবে না ইউজুয়ালি। দেখি একটা 12 আসবে, একটা 14 আসবে, ওকে। সো এখন আমি এখানে স্ট্রিং না বলে আমি নাম্বার দিই, দেখি কি বলে। প্যারামিটার arg implicitly has an any type। এটাকে আমরা একটু নাম্বার দিয়ে একটা জাস্ট ইরর আনার জন্য, এই যে হ্যাঁ, এই রোড টানার জন্য আমি চাচ্ছিলাম। হ্যাঁ দেখেন, দ্য টাইপ স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ নাম্বার। সো আমি এখানে পাঠাচ্ছি নাম্বার, কিন্তু আমি ওকে বানাতে চাচ্ছি স্ট্রিং, কিন্তু এখানে তো স্ট্রিং হবে না, কারণ আমি তো বলে দিছি যে এই ফাংশনটা রিটার্ন করবে একটা নাম্বার। সো এই জিনিসটা পসিবল না। আর এক্স্যাক্টলি এইখানে আমি যদি কিছুই না দিই, সেক্ষেত্রে আমার আর কোনো সমস্যা হবে না, ও শুধু আমাকে একটা ইরোড দিবে যে আমি এখানে কিছু দেই নাই, সো টাইপ স্ক্রিপ্ট এটাকে এনি টাইপ হিসেবে নিবে, যে কোনো টাইপ আসতে পারে। সো এখন আমার আউটপুট সেমভাবেই আসবে। সো আমি এখানে নাম্বার পাঠালে আমাকে ওই স্ট্রিং হিসেবেই দিবে, আমি এখানে যাই পাঠাই আমি লাস্টে যেটা দিব ওই ফর্মেটই আসবে। কিন্তু জেনারিক্সের মধ্যে ডিফারেন্স যেটা, আপনি এখানে এইভাবে যদি বলে দেন যে আমার প্যারামিটার টাইপ হবে যে কোনো যে টাইপই হোক, আউটপুটটা সেই টাইপই হবে, তাহলে আপনি যদি নাম্বার পাঠান আউটপুট হিসেবে নাম্বারই আসবে, অর্থাৎ যে টাইপই পাঠান সেই টাইপই আমাকে এই ফাংশনটা রিটার্ন করবে। সো এনি আর জেনারিক্সের মধ্যে কি আমরা ডিফারেন্সটা বুঝতে পারছি? একটু জানাবেন কাইন্ডলি। রশন ভাই, আমার ভয়েস মনে হয় মাঝখানে একটু কমে গেছিল। কারো কোনো কোশ্চেন থাকলে করেন, এখানে ক্লিয়ার করে তারপর। হ্যাঁ ভাই, কনফিউজ লাগবে না, সমস্যা নেই। আমি এখানে তেমন কিছু দেখাবো না। আর হচ্ছে যে আরেকটা জিনিস আছে, খালি ইউনিয়ন টাইপসটা আর একটা দুটা জিনিস আছে, জাস্ট এইগুলা দেখেন, দেখাবো। আর হচ্ছে যে এরপরে আমরা ইয়াতে যাব, মেসেজে ঢুকে যাব, প্যারা নাই ভাই, তেমন কিছু না। জাস্ট হচ্ছে যে জেনারিক্সটা একটু ফার্স্টে ফার্স্টে প্যাচ লাগবে, সমস্যা নাই। আমরা যখন অ্যাপ্লিকেশন দেখবো তখন হচ্ছে জিনিসটা আরো ক্লিয়ার হবে। তারপরে হ্যাঁ হ্যাঁ ভাই, শুনতেছি। আচ্ছা, ঠিক আছে। তারপর ইন্টারফেস কোনটা কোথায় ইউজ করবো এটা বুঝতে প্রবলেম হয়। আচ্ছা, গুড কোশ্চেন। এটা হচ্ছে যে আপনার মনের মতো যেটা মন চাই ইচ্ছে করতে ইউজ করতে পারেন, সমস্যা নাই। তবে হচ্ছে যে জেনারিক্সের বিষয়টা একটু খেয়াল রাখবেন। জেনারিক্সের বিষয়টা হচ্ছে যে আমরা জেনারিক্সটা ইউজ করবো মোস্ট অফ দ্য টাইম ফাংশনের ক্ষেত্রে, ঠিক আছে। এটা আমরা যখন হচ্ছে যে লগ ইন ফর্ম বা এই জিনিসগুলো ফ্রন্ট এন্ডে ক্লায়েন্ট সাইডে ব্যবহার করবো বা ক্রিয়েট করবো, তখন হচ্ছে যে জেনারিক্সের ইউজটা খুব ভালো দেখতে পারবো। তবে ইন্টারফেস দেওয়া করাটা, আমি নিজে ইন্টারফেস ইউজ করি সব জায়গায়। সো টাইপ আর ইন্টারফেস যেটা ইউজ করার সমস্যা নেই, অ্যাপ্লিকেশন সেম, দুইটারই অ্যাপ্লিকেশন সেম, একটা বিষয়। আর হচ্ছে যে
এমনি বাকি কনসেপ্ট তো বুঝছি আমরা, তাহলে আমরা হচ্ছে যে আরেকটু এক্সাম্পল দু একটা দেখি তাহলে। Okay, ঠিক আছে, তাহলে হচ্ছে যে আচ্ছা, আমি হচ্ছে যে শুধু টাইপস্ক্রিপ্টের কিছু এক্সাম্পল দেখানোর জন্য এই এডিটরটা ব্যবহার করতেছি। আমি কি ভিএস কোডে দেখাবো আপনাদেরকে, নাকি এখানে হলেও হবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু ভিএস কোডেই দেখাবো। ওকে ঠিক আছে, আমি ভিএস কোডেই দেখাচ্ছি তাহলে। আমরা একটা নতুন ফাইল খুলি, আমরা এর মধ্যেই করবো, সমস্যা নেই। কম্পোনেন্টসের মধ্যে ওকে, তাহলে আমরা সবগুলো একটু লিখি। ইন্টারফেস ইউজার, স্ট্রিং মেল। এখানে আরেকটা জিনিস আমার মনে আসছে হঠাৎ করে, আমি এটা একটু বুঝাই দিই। এখানে আমি হচ্ছে একটা কোলন দিব, দেন হচ্ছে স্ট্রিং। এখন এটা কি বলতেছে, ইজ ডিফারেন্ট, বাট আচ্ছা ঠিক আছে, এটা সমস্যা নেই, এটা তেমন কোনো জন্য। তো এই জিনিসটা আমি কি করছি, আমি এটা হচ্ছে যে এখনই দেখাচ্ছি আপনাদের। ইউজার, এবং ইউজার টাইপ হবে কি, ইউজার টাইপ হবে ইউজার, এটা একটা অবজেক্ট হবে। অবজেক্টের মধ্যে আমরা হচ্ছে যে আইডি দিলাম, আইডি 1 মেইন ডন্ড। এখন দেখেন এখানে কি বলতেছে, অ্যাসাইন ভ্যালু বাট নেভার রিড। সিএল দিয়ে হচ্ছে যে ইউজার যদি দেই, দেখেন এখন পর্যন্ত আমার কোনো এরর কিন্তু দিচ্ছে না। আমি এটাকে রান করি একটু। হ্যাঁ, আমি এই ভয়টাই পাইতেছিলাম, সেটা হচ্ছে যে আমার হচ্ছে যে নেক্সট জেস প্রজেক্টে এই জিনিসটা ইয়া করা নাই। আমি তাহলে এটা ওইখান থেকেই দেখাই, জিনিস সেমই ভাই কাজ করবে, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমাকে এখান থেকে দেখাই দিয়েছিলাম। তো আমি এটা একটু রান করলাম, দেখেন। তো দেখেন আমাকে কিন্তু কোনো ইরোর দিল না। ইরোর কিন্তু দেওয়ার কথা ছিল, মানে আমি যেটা ফার্স্টে বলছিলাম যে যদি এখানে একটা টাইপ দেওয়া থাকে, সেই অনুযায়ী হচ্ছে যে আমি যদি সেই কয়টা প্রপার্টিস না দিই, সেক্ষেত্রে আমাকে ইরোর দিবে, বাট আমাকে কোনো ইরোর দেয়নি। সো আমরা তো জানি এই জিনিসটার মানে কি, আমরা কন্ডিশনাল চেঞ্জ করছিলাম। জিনিসটা থাকলে এটা হচ্ছে যে এখানে অপশনাল, এই ইমেল ফিল্ডটা হচ্ছে অপশনাল। থাকলে সমস্যা নাই, না থাকলেও সমস্যা নেই। ওকে, দিলেও কি না দিলেও কি, এই জিনিসটা একটু খেয়াল রাখেন। তো এটা কাজে লাগবে যখন হচ্ছে যে আমরা মঙ্গোডিবির এটাকে কি বলে, ডাটাবেস কালেকশনগুলো ক্রিয়েট করব, তখন এরকম দেখা যেতে পারে যে কোনো একটা ফিল্ড, সেটা হচ্ছে যদি আমরা যখন রোল বেস ম্যানেজমেন্ট এই সিস্টেমটা দেখবো, সেম কালেকশনে ধরেন হচ্ছে যে অ্যাডমিন তো না, মেম্বার রোলের জন্য একটা প্রপার্টি লাগতেছে সেম কালেকশনে, বাট হচ্ছে যে ইউজার রোলের জন্য ওটা লাগতেছে না। সো এইসব জায়গায় আমরা হচ্ছে যে এরকম অপশনাল এই জিনিসটা ব্যবহার করবো, ঠিক আছে? কোশ্চেন মার্ক দিলে সেটা অপশনাল হয়ে যাবে, ওটা দিলেও হবে না দিলেও হবে। আচ্ছা, দেন হচ্ছে যে আমরা আর একটা টাইপস এর এক্সাম্পলটা আবার একটু দেখি। এটা থাকলো এখানে, হচ্ছে যে আমি এটা কি কপি করি, জাস্ট এখানে টাইপ হয়ে যাবে, টাইপ ইউজার এরর দিচ্ছে, ডুপ্লিকেট আইডেন্টিফাই ইউজার, একটা সমস্যা। জিনিস কি বলতেছে সে, আচ্ছা হ্যাঁ। সো এখানে একটা ভুল করছি আমরা, ইন্টারফেস আর এই টাইপ ইউজার টাইপের মধ্যে সিনট্যাক্সের আরো একটা ডিফারেন্স আছে। ইন্টারফেসের ক্ষেত্রে আমরা হচ্ছে যে যখন ইন্টারফেস দিব, তখন এইখানে কোনো ইকুয়াল দিতে হবে না, ঠিক আছে? বাট যখন আমরা টাইপ দিয়ে হচ্ছে যে কোনো একটা কিছু টাইপ ডিক্লেয়ার করবো, সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে যে ইকুয়াল জিনিসটা দিতে হয়। ওকে, এই জিনিসটা একটু খেয়াল রাখেন। টাইপ যদি রান করি, সেম জিনিস, ওকে আসছে এটা। দেন হচ্ছে যে জেনারিক সলিউশন তার একবার একটু দেখি। Solution, আর এটা হচ্ছে যে
এটা আমাকে রিটার্ন করবে কি, সেটা হচ্ছে যে দেন হচ্ছে যে এটা হলো, দেন হচ্ছে আমরা রিটার্ন করে দিলাম। আর অর্থাৎ আমি এখান থেকে যদি এটাকে কনসোল লগ করি, কনসোল লগ আইডেন্টিটি আইডেন্টিটি বানান কি হলো বলতেছে। আচ্ছা আচ্ছা, একটা আর্গুমেন্ট আছে দিলে কোনো সমস্যা নেই। আমি এখানে অবজেক্ট পাঠাই দিতে পারবো, এটি পাঠিয়ে দিলাম। লাইন আসলো। সো আমি এখানে আরেকটু প্যাচ প্যাচ লাগাই দিই। আমি এখানে কি দিলাম না, আমি এখানে দিলাম হচ্ছে যে সাপোজ ধরেন স্ট্রিং দিলাম। অলরেডি এখানে কি রুট দিয়ে দিচ্ছে, টাইপ টি ইজ নট অ্যাসাইনেবল টু স্ট্রিং, দিস টাইপ প্যারামিটার মাইট নিড অ্যান এক্সটেন্ড স্ট্রিং কনস্ট্যান্ট। আচ্ছা, সেকেন্ড লাইনটা আপাতত স্কিপ করি। সো আমাকে বলে দেওয়া হয়েছে যে আমি এখানে দিচ্ছি কি জানি অবজেক্ট পাঠাচ্ছি, বাট আমি চাচ্ছি ফাংশনটা আমাকে স্ট্রিং রিটার্ন করুক, কিন্তু আলটিমেটলি আমি এখান থেকে স্ট্রিং রিটার্ন করতেছি না, এই ইরোটাই আমাকে দিচ্ছে। তো জেনারিক্সের কাজ হচ্ছে যে আমরা যে টাইপটাই ওকে ইনপুট হিসাবে দিব, আউটপুট হিসাবে আমাকে সেম টাইপটাই দিবে। জেনারিক্সের বিষয়টা হচ্ছে এইভাবে কাজ করে। সো এইটা আমরা কোনো জায়গায় খালি রাখবো না, মানে এনি এনি জিনিসটা আমরা খুবই কম ইউজ করবো। এনি টাইপটাও আছে, আমি যদি এখানে চাই আমি এখানে এনি দিয়ে দিতে পারি। ওকে, আমি এখানে এনি দিয়ে দিলাম, সমস্যা নেই। তাহলে এনি দিলে আর জেনারিক্স ইউজ করা লাগবে না, আমরা এখানে এনি টাইপ দিয়ে দিলাম। সো এখন আমি যদি এটা দিয়ে দিই তাহলে হচ্ছে যে ধরেন এখানে 12 দিলাম, 1/28 12 আসছে। তার মানে এনি থেকে যে কোনো কিছু আসতে পারে, তবে এনি জিনিসটা ইউজ করাটা হচ্ছে যে ওটা কি বলে, সাজেস্টেড না, বেস্ট প্র্যাকটিস না। এনি ইউজ করাটা বেস্ট প্র্যাকটিস না। সবসময় হচ্ছে যে আপনি যদি না জানেন যে আপনার এই টাইপটা কি আসবে, ওই সব জায়গায় আমরা হচ্ছে জেনেরিক্স ব্যবহার করবো। জেনেরিক্স ব্যবহার করার রিজনটাই হচ্ছে বেসিক্যালি, মেইন রিজন হচ্ছে যে এইটার মধ্যে একটা রিজন আছে যে জেনেরিক্স আমরা তখন ব্যবহার করবো যখন আমরা জানবো না যে আমাদের ফাংশনের মধ্যে কোন প্যারামিটার আসবে। তবে এতটুকু আমরা বলতে পারি যে ফাংশনের মধ্যে এমন একটা প্যারামিটার যে ভেরিয়েবল সরি যে ডাটা টাইপেরই হোক, সেই ডাটা টাইপটা আমার রিটার্ন হবে এই ফাংশন থেকে, ওইটি হচ্ছে যে আমরা জেনারেক্স দিয়ে বলবো। আচ্ছা, সো এই গেল জেনারেক্সের কনসেপ্ট। জেনারেক্স দেন হচ্ছে যে আরেকটা জিনিস একটু দেখি আমরা, সেটা হচ্ছে যে ইউনিয়ন টাইপস। আচ্ছা, ইউনিয়ন টাইপসের নতুন কিছু ইউনিয়ন টাইপস, এটা হচ্ছে যে আরেকটা জিনিস আমরা একটু দেখি। সিম্পল জিনিস, তেমন কিছু না, আমরা টাইপ দিয়েই করবো। টাইপ ধরেন আইডি, আইডি হচ্ছে যে দুই ধরনের আমরা চিন্তা করতে পারি ভাই। আইডি হয় নাম্বারও হইতে পারে, হয় স্ট্রিং হইতে পারে। এখন ধরেন আপনি হচ্ছে যে এমন একটা টাইপ দিতে চাচ্ছেন, আপনি সঠিক জানেন না যে আমার এই আইডিটা কি হইতে পারে, এটা কি স্ট্রিং আসবে নাকি এটা নাম্বার আসবে। সো প্রবাবলি যে কোনো একটা হইতে পারে, হয় স্ট্রিং নয় নাম্বার। সো এটা আমরা কেমনে দিব, যে একটা ভেরিয়েবল বলেন বা এই যে আইডির দুইটা টাইপ আমরা একসাথে কিভাবে দিব, যে প্রবাবলি হয় এটা নয় এটা। এটা নেওয়ার নিয়ম হচ্ছে যে আমরা ইউনিয়ন ব্যবহার করেছি। নাম্বার এটা মানে হচ্ছে যে অর, কিন্তু ইউনিয়ন বুঝাচ্ছে STRING। হ্যাঁ, যে নাম্বার হতে পারে, স্ট্রিংও হতে পারে। ওকে, আমরা হচ্ছে যে এটা এটা একটা জিনিস করি, ফাংশন প্রিন্ট আইডি। এটা হচ্ছে যে আইডি, টাইপ হবে হচ্ছে যে আইডি। ওকে, কনসোল ডট লগ আইডি আইডি হচ্ছে যে ওকে, আমরা জাস্ট হচ্ছে যে ফাংশনটাকে কল করে দেই প্রিন্ট আইডি। একবার হচ্ছে যে আমরা নাম্বার পাঠাবো, একবার হচ্ছে যে আমরা আইডি line 41 বলতেছে এখানে expected one arguments but got two। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, এটা তো এভাবে হবে, ফাংশনের মধ্যে পাঠিয়ে দিছি। আচ্ছা, সমস্যা নেই, আমরা এখন এটা একটু রান করি। সো আমার একবার নাম্বার আসছে, একবার হচ্ছে যে এবিসি আসছে। সো আমি এখন এখানে যদি আরেকটা টাইপ দিয়ে দিই, ধরেন অবজেক্ট টাইপ আইডি, এখানে হচ্ছে যে আমি 1 2 3 পাঠালাম, আর এই জায়গায় আমাকে হচ্ছে সেই রুট দিয়ে দিবেন। বলতেছি কি
expected 0 arguments but got 1. Was it a print id? Sorry, print id. এবার কি বলতেছে, আর্গুমেন্ট অফ টাইপ আইডি নাম্বার ইজ নট অ্যাসাইনেবল টু প্যারামিটার অফ টাইপ আইডি। কারণ আমি বলেই দিয়েছিলাম যে আইডি জিনিসটার টাইপটা হবে হয় নাম্বার নয় স্ট্রিং, কিন্তু আমি পাঠাইতেছি অবজেক্ট। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে ইউনিয়ন জিনিসটা কাজ করে। সো আমি এখানে চাইলে আরো একটা জিনিস দিয়ে দিতে পারি। এখন যদি আমি দিই, এটা হচ্ছে যে আপনার অবজেক্ট হবে। এখন আশা করি প্রবলেম হবে না। আমরা এখন রান দিই, দেখেন। সো আইডিটা অবজেক্ট হিসেবে চলে আসছে। আমি যদি একটা অবজেক্ট আমার আইডি ডট আইডি যদি দিই, এই ক্ষেত্রে আইডি ডাজ নট এক্সিস্ট অন টাইপ আইডি, কি এরর দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। So, আমরা কিন্তু এখানে অবজেক্ট বললে হবে না, অবজেক্টটাকে ওকে বুঝাই দিতে হবে যে আসলে কেমন অবজেক্ট হবে। কারণ আমরা এতক্ষণ এই যে এখানে যে টাইপ বলতেছিলাম, টাইপের পরে আমরা যে অবজেক্ট দিচ্ছি, অবজেক্টের মধ্যে কিন্তু প্রপার্টি ভ্যালু সবকিছু কিন্তু বলে দিয়েছিলাম যে প্রপার্টির নাম কি হবে, তার ভ্যালু কি হবে। এই জন্য হচ্ছে যে আমাকে এখানে এরর দিচ্ছে, শুধু অবজেক্ট দিলে হবে না, এখানে টাইপটা বলে দিতে হবে যে এখানে একটা হচ্ছে অবজেক্ট হবে, সেই অবজেক্টটা সরি আইডি, আইডিটা হবে হচ্ছে যে সাপোজ ধরেন নাম্বার। এবার কি বলে, এক্সিস্ট অন টাইপ আইডি। Intersection unit types. আচ্ছা ভাই, এটা হচ্ছে যে আপনার হচ্ছে যে ইউনিয়ন তো আমরা যে কোনো একটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। হ্যাঁ, আমি একটু ভুল বলছিলাম। সেটা হচ্ছে যে আমার এখানে এখানে যে কোনো একটা হবে, দুইটা তিনটা দেওয়া যাবে না। ঠিক আছে, সো অর তো আপাতত আমাদের এখানে টাইপ আইডি ইউনিয়ন যখন আমরা ব্যবহার করতেছি, সো এই দুইটার ক্ষেত্রে আমরা হচ্ছে ব্যবহার করতে পারবো এই মুহূর্তে। এটা একটা বিষয়। তো ইউনিয়নটা বুঝতে পারছি খুব ফুললি। দেন ইউনিয়ন কি বোঝা গেছে? Okay, ঠিক আছে। আচ্ছা, then হচ্ছে যে আচ্ছা আরো কিছু টাইপস আছে, কিন্তু আমরা আর টাইপস গুলো আজকে কভার করলে মনে হয় ব্রেন ক্র্যাশ হয়ে যাবে সবার। সেই পর্যন্ত টাইপ থাকুক আজকে, নাকি আমরা হচ্ছে যে আমাদের নেক্সট দেশে যাইতে পারি, কি বলেন? আপনারা বললে টাইপস আর দুইটা টাইপস আছে, ওই টাইপস দিলেও দেখাই দিব, আর নইলে নেক্সট দেশে যাবো। ভাইয়া, ওকে, ঠিক আছে ভাই, তাহলে কালকে আমরা নেক্সট ক্লাসে দেখবো নি, কারণ নইলে আজকে হচ্ছে ব্রেন ক্র্যাক হয়ে যাবে, সমস্যা নেই আরো। হ্যাঁ, ঠিক আছে, ওইটাই ভালো। আমি তাহলে এটা ইয়া করে আমাদের এই যে ইয়াতে আমি দিয়ে দিচ্ছি এটা, ঠিক আছে। আমি একটু পয়েন্ট আউট করে রাখলাম, মানে ইউরোপ দিবে আমাকে। আচ্ছা, ওকে। সো আমরা হচ্ছে যে ফার্স্টের থেকে শুরু করবো আমাদের ডাটা ফেচিং বিষয়টা, ডাটা ফেচিং থেকে শুরু করব। তবে তার আগে আমি একটু সার্ভারটাকে রান করে নিই। আচ্ছা, কালকে পর্যন্ত আমরা হচ্ছে যে প্রজেক্টটাকে আর একবার একটু দেখি, যে এখানে আমরা কোথায় কি কোনো ক্লায়েন্ট কম্পোনেন্ট ব্যবহার করছিলাম কি। আচ্ছা, আমরা দেখি কোথাও ক্লায়েন্ট কম্পোনেন্ট ব্যবহার করছিলাম কিনা, এটা একটু দেখি। আমরা ক্লায়েন্ট কম্পোনেন্ট ব্যবহার করি নাই এখানে। আমরা বলেছিলাম যে বাই ডিফল্ট নেক্সট সব কিছুই হচ্ছে যে সার্ভার কম্পোনেন্ট। সো আমরা কোথাও ইউজ ক্লায়েন্ট জিনিসটা ব্যবহার করি নাই। ইউজ ক্লায়েন্ট কেন ব্যবহার করা হয়? কোনো একটা কম্পোনেন্টকে ক্লায়েন্ট সাইডে দেখানোর জন্য বা ক্লায়েন্ট কম্পোনেন্ট বানানোর জন্য হচ্ছে যে আমরা ইউজ ক্লায়েন্ট জিনিসটা ব্যবহার করবো। আচ্ছা, তো এখন পর্যন্ত আমরা কোনোটাই ক্লায়েন্ট কম্পোনেন্ট ব্যবহার করি নাই। আচ্ছা, এবার আমি একটা জিনিস আপনাদেরকে একটু দেখাইতে চাই। সেটা হচ্ছে যে ধরেন আমি কন্ট্যাক্ট পেজে আছি, কন্ট্যাক্ট পেজে আমি যাব, কন্ট্যাক্ট পেজে যাচ্ছি একটু, স্ল্যাশ সরি কন্ট্যাক্ট,
আমরা এখানে একটা জিনিস দেখবো একটু, এটা হচ্ছে যে সোর্স, ওয়েব প্যাক, ইন্টারনাল অ্যাপ ব্রাউজার। একটা জিনিস খেয়াল করেন এখানে, ঠিক আছে? এখন পর্যন্ত আমার এখানে শুধু গ্লোবাল ইরোড ডট টিএসএক্স এই ফাইলটা আসতেছে। এটা কেন আসতেছে এটা আমাকে একটু বলেন তো কাইন্ডলি, এটা কেন আসতেছে? কালকে যারা সেশনটা দেখছেন তারা অ্যান্সার দিতে পারবেন। গ্লোবাল ইরোড ডট টিএসএক্স এটা কেন এখানে আসতেছে, অন্যগুলো কেন আসতেছে না, এটা একটু বলবেন। এনিওয়ান? কেউ মুখস্থ বললেন না, রিজনও বলতে হবে ভাই। আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখেন আপনারা, আমরা একটু গ্লোবাল ইরোড ডট টিএসএক্স এ যাই। এই পেজে দেখেন তো ইউনিক কিছু দেখা যায় কিনা, যেটা অন্য পেজে নাই। আমি কিন্তু সবগুলো পেজ দেখাইছি, এইমাত্র গ্লোবাল ইরোড ডট টিএসএক্স ফাইলটাও দেখাইলাম। ভাই একটু ফাস্ট টাইপ করে, এক একজন ইঞ্জিনিয়ার তো স্লো টাইপ করলে কেমন হবে? হ্যাঁ, ইউজ ক্লায়েন্ট ইউজ করে, এক্স্যাক্টলি। সো আমি ফার্স্টেই বলছিলাম যে আমরা যখন সার্ভার কম্পোনেন্ট ব্যবহার করবো, সার্ভারে কি হয় না হয় এই জিনিসগুলো আমরা কিছু দেখতে পারবো না। একমাত্র ক্লায়েন্ট, ইউজ ক্লায়েন্ট ব্যবহার করলে সেটা আমরা ক্লায়েন্ট সাইডের সোর্সে দেখতে পারবো। এটা আরেকটু ক্লিয়ার করি আমরা আরেকটা জিনিস দিয়ে ব্যবহার করে। আমরা কন্ট্যাক্ট পেজে যাই, একটু কন্ট্যাক্ট পেজে গিয়ে ধরেন আমি এখানে বাটন ব্যবহার করবো, বাটন। এখন বাই ডিফল্ট এই পেজটা হচ্ছে যে আমার সার্ভার কম্পোনেন্ট, এই যে কম্পোনেন্টটা, সরি এই কম্পোনেন্টটা হচ্ছে আমার সার্ভার কম্পোনেন্ট। ওকে, এখন আমি যদি অন ক্লিক দিই, দেখেন অলরেডি আমার একটা ইরোড ধরাই দিছে। আচ্ছা ইরোডটা কিসের জন্য? আচ্ছা এটা টেক্সটে চলে আসছে, সমস্যা নেই। এটা কিসের জন্য? ওয়েব ইজ নট, আচ্ছা আচ্ছা, বাটনের আবার এদিকে একটা বাদ চলে গেছে, এটা বাদ। আচ্ছা, এবার হয়েছে বাটনটা, হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে, আমি ফার্স্টে বলেছি। আচ্ছা এখন দেখেন, আমি যদি এই পেজে যাই আমাকে কি ইরোড দিবে কি দিবে না বলেন? আপনাদের থেকে কথা বের করবো, মানে এই জিনিসগুলোর বেসিক জানা দরকার। দিবে এক্স্যাক্টলি। আচ্ছা দেখেন ইরোড দিয়ে দিছে একটা, ঠিক আছে? সো আমরা আগেই বলছিলাম যে আমাদের যত রকম ইন্টারেক্টিভিটি বাটন ক্লিক সব কিছু আমরা ক্লায়েন্ট সাইডেই করবো, সার্ভার সাইডে তো আমরা কোনো বাটন ক্লিক করতে পারবো না। এক্স্যাক্টলি। সো আমরা হচ্ছে যে এখন এইখানে খেয়াল করেন, কই গেল, আমরা উপরে ফার্স্টে হচ্ছে যে উপরে ইউজ ক্লায়েন্ট দিয়ে দিলাম, ইউজ ক্লায়েন্ট। এখন দেখেন এটা চলে গেছে, আমার বাটন ক্লিকে চলে আসছো। এইবার একটা জিনিস খেয়াল করেন, এখানে আসলাম আমি সোর্স ট্যাবের মধ্যে, পেজ ডট টিএসএক্স আসলো। ওকে ইরোড দিল না, আচ্ছা ঠিক আছে। আবার একটা জিনিস আমাকে একটু দেখাইতে হবে, কারণ এবার জিনিসটা দেখালে এইভাবে দেখালে সুবিধা হবে। আমি বাটনটাকে একটা কম্পোনেন্ট বানাই ফেলবো। আমার কম্পোনেন্টসে আমি যাই, কম্পোনেন্টসে যে আমি হচ্ছে যে একটা বাটন বানালাম, তখন বাটন ডট টিএসএক্স, দেন হচ্ছে যে আর এফ সিই, দেন হচ্ছে এটা দিলাম। এটাকে ইউজ ক্লায়েন্ট দিতে হবে, ইউজ ক্লায়েন্ট। ওকে, আরেকটা বাটন আমি বানাবো, নাম হচ্ছে যে ধরেন সার্ভার বাটন ডট টিএসএক্স, সার্ভার বাটন ডট টিএসএক্স। আর এফসি সার্ভার বাটনের কাজ হচ্ছে ভাই ও শুধু সার্ভারই থাকবে, ও ক্লায়েন্ট সাইডে কাজ করবে না, সার্ভার বিটিএন। দেন হচ্ছে যে আমরা কন্ট্যাক্ট পেজে গেলাম, এখান থেকে আমরা হচ্ছে যে বাটনটাকে ইম্পোর্ট করব, বাটন। দেন হচ্ছে যে সার্ভার বাটন, ওকে। এবার খেয়াল করেন, আমি পেজটাকে রিফ্রেশ দিই, সার্ভার বাটন করি, আমরা এখানে ইউজ ক্লায়েন্ট দিই নাই। এবার দেখেন
এসআরসির মধ্যে এই দেখেন কম্পোনেন্ট চলে আসছে, কম্পোনেন্টের মধ্যে বাটন ডট টিএসএক্স আসছে, সার্ভার বাটন ডট টিএসএক্স চলে আসছে। কারণ হচ্ছে যে ও সার্ভার বাটন টিএসএক্সটারেও ক্লায়েন্ট হিসেবে ধরতেছে। সো আমি এখানে ইয়া করতেছি, কারণ ওই যে কই গেল এই জিনিসটাকে আমরা বাটন না দিয়ে আমরা হচ্ছে জিয়া করি, ডিভ দিয়ে দিই, সিম্পলি ডিভ দিয়ে দিই, তাহলে এই জিনিসটা আরো ক্লিয়ার। পেজটা একটু রিফ্রেশ দিতে হবে, জিনিস আসতেছে বারবার। ওকে, আর হচ্ছে সার্ভার বাটন ডট টিএসএক্স। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য সমস্যা ছিল। এবার হবে, এবার হবে। সোর্স, এই যে হ্যাঁ, এইটা শুরু করতে চাচ্ছিলাম। সো দেখেন আমি হচ্ছে যে আমার এই পেজটা, কন্ট্যাক্ট পেজটা, ধরেন এই দুটো জিনিস নাই আপাতত, নাই। তার মানে হচ্ছে যে আমার এই পুরো পেজটা বা কম্পোনেন্ট যেটাই বলেন পুরোটা হচ্ছে একটা সার্ভার কম্পোনেন্ট, ঠিক আছে। এই সার্ভার কম্পোনেন্টের মধ্যে আমি এই একটা জিনিস, অর্থাৎ এই যে বাটন যেটা, এই বাটনটাকে আমি কি বানাইছি, এই বাটনটাকে আমি বানাইছি হচ্ছে যে, এই বাটনটাকে আমি বানাইছি হচ্ছে যে ক্লায়েন্ট বাটন। ওকে, ক্লায়েন্ট সাইডে এটা শো করবে, এই ক্লায়েন্ট সাইডে শো করবে। আর ঠিক এই যে বাটনটা, এটা হচ্ছে যে আমার সার্ভার বাটন, সার্ভার বাটন। ওকে, দেখেন। সো যেহেতু আমি এটা ক্লায়েন্ট বাটন বানাইছি, আর এখানে কিন্তু আমি কোনো ইউজ ক্লায়েন্ট এগুলো কিছু দিইনি, এই জন্য ক্লায়েন্ট সাইডে আমাকে শুধু হচ্ছে যে এসআরসির মধ্যে দেখেন কম্পোনেন্টের মধ্যে শুধু বাটন ডট টিএক্সটি আসতেছে, এখানে কিন্তু সার্ভার বাটনটা আসতেছে না। আমি যদি এখানে এই সার্ভার বাটনের এখানে আমি যদি শুরুতে একটা ইউজ ক্লায়েন্ট দিয়ে দেই, ইউজ ক্লায়েন্ট দিয়ে দেই, সেক্ষেত্রে হচ্ছে যে দেখেন এখন এখন কি আসে, দেখেন এসআরসির মধ্যে কম্পোনেন্টের মধ্যে দুইটাই চলে আসতেছে। সেই কনসেপ্টটা কি আমরা বুঝছি? Clear? হ্যাঁ, বুঝছি, ওকে ডান। ঠিক আছে ভাই, তাহলে হচ্ছে যে আমরা, হ্যাঁ ভাই পাওয়ার অফ লিস্ট, তাহলে হচ্ছে যে আমরা এই ছোট্ট একটা বিষয় একটু দেখানো ছিল যেটা গত ক্লাসে দেখাইতে ভুলে গেছিলাম। আচ্ছা, দেন আমরা যাব হচ্ছে যে ডাটা ফেচিং এর বিষয়টা। ওকে, সো আচ্ছা, এখন আবার সেই ক্লায়েন্ট সাইড রেন্ডারিং সার্ভার সাইড রেন্ডারিং এর বিষয়টা আসবে। ওকে, সো আমরা সেই বিখ্যাত জায়গা জেসন প্লেস হোল্ডারে যাব। আমরা আজকে রেডিমেড এপিআই থেকে ডাটা ফেচ করবো, আজকে ব্যাক এন্ডের কাজ এভাবে করবো না। আজকে শুধু ডাটা ফেচিং এর বিষয়টা কিভাবে কাজ করে সেটা দেখবো। আমরা এখান থেকে হচ্ছে যে ধরেন পোস্ট নিয়ে আসলাম, ওকে। সো এখন একটা খুব মজার বিষয় দেখবো আমরা, এখন আমরা হচ্ছে যে পোস্ট নামে একটা রাউট খুলি। রাউট কিভাবে খুলি মনে আছে ফুলি খবর, পোস্ট। সো এটা একটা রাউট হয়ে গেল। রাউটের মধ্যে আমাদের যাবে হচ্ছে পেজ ডট টিএসএক্স আর এফ সিই। দেন এখন আমরা হচ্ছে যে ডাটা পেস্ট করবো। ওকে, বাউন্সড, বাউন্স না, ইউজ ইফেক্ট, ইউজ ইফেক্ট। ইউজ ইফেক্ট হচ্ছে যে ডাটা goes to fetch দেন হচ্ছে যে ডট দেন, আমরা এখানে হচ্ছে যে ডট দেনে আমাদের হচ্ছে যে ডাটা না, আমরা এই অ্যাসিং কেওয়ার্ড দিয়ে করি এই জিনিসটা, এটা করলে বেশ ভালো হবে। পোস্ট দিলাম, হচ্ছে যে কি বলতেছে ফাংশন, রিয়াক্ট ফাংশন। হ্যাঁ ভাই বুঝতে পারছি, আমি জিনিসটা দেখাচ্ছি আপনাদের আরেকটু জিনিস, একটা জিনিস করে দিচ্ছি আমি, সমস্যা নেই। এখানে হচ্ছে যে ইফেক্ট const async, so const data equals to async, async then হচ্ছে যে এটা আসলো, দেন হচ্ছে যে const fetch, fetch let's on the type, okay,
ঠিক আছে, জিনিস তো ঠিক আছে, সমস্যা তো নেই, অটোমেটিক্যালি বা সমস্যা নেই। দেন হচ্ছে যে ডাটা রেজিস্টার অপারেশন, ওকে আসলো ফাইন। এখন হচ্ছে যে আমরা এখানে জাস্ট একটু ডাটাটাকে কল করে দিব। এখানে একটা ডিপেন্ডেন্সি অ্যারে দিয়ে দিলাম, এমপি ডিপেন্ডেন্সি অ্যারে। দেন হচ্ছে যে অ্যাট দ্য টপ আমরা হচ্ছে যে ইউজ ক্লায়েন্ট দিব। ইউজ ক্লায়েন্ট কেন দিচ্ছি, কারণ ইউজ ইফেক্ট হচ্ছে যে আমাদের ইউজ ইফেক্ট আমাদের হচ্ছে যে ক্লায়েন্ট সাইডের ইন্টারেক্টিভিটি বা এই ধরনের জিনিসের জন্য দরকার হয়, এই জন্য হচ্ছে যে আমরা এখানে ক্লায়েন্ট সাইড ইউজ ক্লায়েন্ট দিলাম। আচ্ছা, এখন কি রূপ দিচ্ছে, use effect is called in function page that is neither a React function component nor a custom React hook function. React component must name start with an uppercase letter. React hook must start with the word use. Okay, so খুব মজার একটা এরর দিছে আমাদের। So এই জায়গাটাই হচ্ছে যে আমরা একটা নতুন জিনিস শিখবো এখন। আচ্ছা, কালকে আপনাদের এই জিনিসটা মনে হয় বলছিলাম যে আমরা এইখানে পেজের নামটা হচ্ছে যে এই নামটা পেজ ডট টিএক্সটি দিতে হবে, বাট এইখানে আমার নামটা চেঞ্জ করতে হবে। সো আমরা এটা পোস্ট হিসেবে দিয়ে দিলাম, ঠিক আছে, পোস্ট হিসেবে দিলাম। দেখেন এখন এরকম চলে গেছে। হ্যাঁ, সো এটা একটা জিনিস গেল। হ্যাঁ, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। সো আশা করি বুঝতে পারছি জিনিসটা কেন আসতেছিল। হ্যাঁ, এখন হচ্ছে যে আমরা জাস্ট ইয়া করবো, আমরা এখানে হচ্ছে ম্যাপ করে দিচ্ছি। ম্যাপ করার পর পোস্ট ডট ম্যাপ ডট টাইটেল, এই যে এখানে আমাকে এরিয়া সাজেস্ট করছে। এটা টাইপ হচ্ছে যে কি আসবে, সবগুলোতে কি ছিল এখানে অ্যারে অফ, প্রত্যেকটা টাইপ তো এক একটা টাইপ তো অবজেক্ট ছিল, তাই না? So আমরা এখানে ইয়া করতে পারি, কি দেওয়া যায় বলেন। এখানে হচ্ছে যে আমরা যদি দিয়ে দিই যে এখানে কি কি টাইপ আছে, একটা ইউজার আইডি আছে, টাইটেল আছে, বডি আছে। তো আমরা একটা টাইপ ডিক্লেয়ার করতে পারি, সেটা ইন্টারফেস দিয়ে হতে পারে, সেটা টাইপ দিয়ে হতে পারে। যেখানে প্রপার্টি থাকবে হচ্ছে এই টাইপটা, এটা একটু খেয়াল করেন। এখানে হচ্ছে যে ইউজার আইডি আছে, প্রত্যেকটার নামটা খেয়াল রাখতে হবে। আমরা একটু কপি করি গুলো, নিয়ে আসি, কপি করলাম। ভাই কেউ আবার কনফিউজ হয়ে যান না, আমি জাস্ট একটু যে একটু সাজানোর জন্য লিখতেছি আর কি। এটা নিচে পারে এখানে, এটা আমরা ইন্টারফেস দিলাম সেটা হচ্ছে যে পোস্ট, সরি, পোস্টের টাইপ সেটা হবে হচ্ছে যে এটা। এখন বলুন তো এখানে কমা হবে নাকি সেমিকোলন হবে? হচ্ছে যে আমরা, ভাই কমা হবে না ভাই, সেমিকোলন হবে, এখন কি বুঝালাম তাহলে। So, এখন আমরা এটা হচ্ছে যে এখন কোশ্চেন করতে পারেন যে এটা আমি বাইরে কেন দিচ্ছি, এটা ভিতরে দিলেও সমস্যা নাই। সো দিলাম, ভিতরেই দিলাম, সমস্যা নেই। ওকে, এটাকে ধরে ভিতরে নিয়ে আসলাম। ভিতরে দিলে উনি দেয় কিনা দেখি, এর কি দিছে, আচ্ছা দিচ্ছে না। আমরা হচ্ছে এখানে পোস্ট টাইপ দিয়ে দিলাম, এখন আর কোনো এরর নাই। সো এনি থেকে বাঁচার জন্য আমরা পোস্ট নামে একটা নতুন টাইপ তৈরি করলাম, যে আমার এখানে যতগুলো পোস্ট আসবে সেই টাইপ হচ্ছে পোস্ট হবে, এবং প্রত্যেকটার মধ্যে এই চারটা প্রপার্টি মাস্ট থাকবে, যেগুলোর নামও এগুলোই হইতে হবে। সো এখন হচ্ছে যে আমরা দেখি এখানে টাইটেল আছে, স্ট্রিং, ওকে ফাইন। দেখি কি অবস্থা। পেজ কোথায়, কোন পেজে করছিলাম আমরা এটা, পোস্ট পেজ। ফরম্যাট ফাইল রিকোয়েস্ট সোর্স রিটার্ন হোম, আমরা কি ইউআরএল ভুল করলাম? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে না ভাই, আমার হচ্ছে যে ইউআরএল এর সমস্যা হচ্ছে, এটা হচ্ছে যে আমার একটা কিসের জন্য যে আমার ভেস করে অন করে আমি জানি না, যে আমার এটা একটু ক্যাপিটাল এটা করে দিচ্ছে হচ্ছে। এটা আপনাদের সমস্যা করবে না ভাই, এটা আমারই করে মাঝে মধ্যে খালি। এই দেখেন চলে আসছে, ঠিক আছে, সবগুলা চলে আসছে, সবগুলো পোস্ট চলে আসছে। সো এখন একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমি নেটওয়ার্ক ট্যাবে যদি যাই, নেটওয়ার্ক খেয়াল করেন, পোস্ট হেডার্স জেসন প্লেস হোল্ডার, এখান থেকে একটু আমি একটা জিনিস একটু দেখাইতে যাচ্ছি আপনাদেরকে। এটা এখানে থাকলো, এটা খেয়াল করেন,
রিফ্রেশ দিলে লাস্টে, অর্থাৎ আমি এখন কিন্তু ক্লায়েন্ট সাইড থেকে দেখতেছি ভাই, ঠিক আছে। অর্থাৎ এখানে হচ্ছে যে আমাদের রিকোয়েস্টেড ইউআরএল যেটা সেটা কিন্তু শো করতেছে। সো আমি এক্স্যাক্টলি আমি যখন হচ্ছে যে আমাদের কোর্সে ছিলাম তখন হচ্ছে যে সবার মধ্যে এই প্রশ্নটা থাকার কথা যে এরকম কোনো ওয়ে আছে কিনা যেখান থেকে ক্লায়েন্ট সাইড থেকে কেউ দেখতে পারবে না যে আমি কোন সোর্স থেকে, অর্থাৎ আমার ব্যাকএন্ডের এপিআই গুলো কেউ দেখতে পারবে না। হ্যাঁ, এরকম একটা কোশ্চেন ছিল। সো এই জিনিসটা সলভই হচ্ছে যে আমরা সার্ভার সাইড রেন্ডারিং এর বিষয়টা থেকে ক্লিয়ার হবো। যে বিষয়টা এরকম হবে যে সার্ভার থেকে আপনি চিন্তা করেন, আমরা সেদিন যখন সার্ভার সাইড রেন্ডারিং এর কনসেপ্টটা বলতেছিলাম যে সার্ভার সাইড রেন্ডারিং যে জিনিসটা হয়, ও আগে থেকে আমি যখন একটা রিকোয়েস্ট করব ও ডাটা ফেচ করে সার্ভারে আগে পেজটা রেডি রাখবে। আমি কিন্তু ক্লায়েন্ট থেকে ভাই এপিআই ফেচ করতেছি না, আমি ক্লায়েন্ট থেকে পেজ একটা মনে করেন এই পোস্ট পেজটা রিকোয়েস্ট করতেছি। এরপরে যেটা হবে সার্ভারে ওই পোস্ট পেজের জন্য যে এপিআই গুলো ডাটাবেস থেকে দরকার সেগুলো হচ্ছে যে ও সেগুলো থেকে ফেচ করে নিয়ে এসে আগে থেকে পেজ রেডি রাখবে এবং আমাকে পাঠিয়ে দেবে। সো লজিক অনুযায়ী কিন্তু আমার ক্লায়েন্ট সাইড থেকে সেই ফেচ এপিআই করা যে এপিআই যে এন্ড পয়েন্ট যেটা সেটা কিন্তু আমার ক্লায়েন্ট সাইড থেকে দেখার কথা না। সো এই জিনিসটা আমরা এখন একটু দেখবো। আমরা নতুন একটা কম্পোনেন্ট খুলি, কম্পোনেন্ট না একটা রাউট খুলি। এটা হচ্ছে যে ধরেন কমেন্টস কমেন্টস পেজ ডট টিএসএক্স আর এলসিই, আমরা একটা নাম দিলাম হচ্ছে যে ধরেন কমেন্টস কমেন্টস। এখন একটা মজার বিষয় আমরা দেখব যে এখন আমরা সার্ভার সাইড রেন্ডারিং এর ক্ষেত্রে কি করতে পারি। আগে একটু ডকুমেন্টেশনে আসি। দেখেন, সো এখানে লেখা আছে যে এক্সপোর্ট ডিফল্ট অ্যাসিঙ্ক ফাংশন পেজ। আমরা কম্পোনেন্টারে এসিঙ্ক কম্পোনেন্ট বানাই ফেলাইতেছি, একটা অ্যাসিঙ্ক্রনাস কম্পোনেন্ট বানাই ফেলাইতেছি, ঠিক আছে। সার্ভার সাইড ডাটা ফেজ, এই যে যেটা বললাম যে সার্ভার সাইড ডাটা ফেজ, অর্থাৎ আমি পেজ রিকোয়েস্ট করব ও সার্ভারে সেই রিকোয়েস্টটা যাবে, ডাটাবেস থেকে আমার সেই পেজের সমস্ত কন্টেন্ট নিয়ে সার্ভারে পেজটা রেডি করে আমি ক্লায়েন্ট সাইডে পাঠিয়ে দিবেন। ওকে, সো এটা আমরা একটু দেখি। আমরা হচ্ছে যে এই কম্পোনেন্টটাকে কি করছে এরা, এক্সপোর্ট ডিফল্ট ফাংশন পেজ, এটাকে আমরা এসিং বানাই দিই, এসিং বানাই দিলাম। খেয়াল রাখেন ভাই, আমি কিন্তু এখনো ক্লায়েন্ট কম্পোনেন্টে আছি, এটা কিন্তু আমার সার্ভার কম্পোনেন্ট, এই জন্য সার্ভার কম্পোনেন্টটা, কারণ আমি ক্লায়েন্ট ব্যবহার করি না। এটা কি কাজ করবে? করবে না, করবে না, কারণ আমি সার্ভার কম্পোনেন্ট আছে। এখন খেয়াল করুন, কনস্ট কমেন্টস ইকুয়ালস টু, এখানে আমরা দুইটা ওয়েতে ডাটা ফেচ করতে পারি। একটা হচ্ছে যে ডিরেক্ট এখান থেকে আমরা করতে পারি, অর্থাৎ কম্পোনেন্টের মধ্যে থেকেই। আর একটা ওয়ে আছে, সেটা দেখাবো। ফার্স্টে তো এই ওয়েটাই করি। এটার হচ্ছে যে কমেন্টসে যদি আমরা একটু যাই, কমেন্টসটা ফেচ করে নিয়ে আসি। কমেন্টস কই, কমেন্টসে গেলাম, কমেন্টস নিয়ে আসলাম। দেন হচ্ছে যে অ্যাভয়েড, আমরা কি এখন অ্যাভয়েড ব্যবহার করতে পারি না, কারণ আমার কম্পোনেন্ট কিন্তু এসিং। অ্যাভয়েড ফেচ, এখন ডাটা ইকুয়ালস টু কমেন্টস ডট জেসন। দেন সেম জিনিস কমেন্টসের মধ্যে কি আছে ভাই, পোস্ট আইডি, বডি, এই জিনিসগুলো আছে। ওকে, আমরা এটাকে কপি করলাম। সো সেম আগের মতো আমার এখানে একটা টাইপ দিয়ে দিতে হবে। এবার আমরা টাইপ দিয়ে করি। ওকে, টাইপ কমেন্টস, এবার হচ্ছে ইকুয়ালস সাইন, সেম জিনিস এখানে এটা দিলাম। দেন হচ্ছে যে রেখা চলে আসছে, নাম্বার, RING এইগুলো। দেন এখন আমরা হচ্ছে যে ডাটা ডট ম্যাপ, কমেন্টের প্রত্যেকটা টাইপ হবে এইটা, এইগুলো। দেন হচ্ছে যে ধরেন কি জানি বডি, তাই না? বডিটা কি বড় অনেক, আমরা ইমেলটা নিই, ইমেলটা নিলে দেখতে সুন্দর লাগবে। সো খেয়াল করি আমরা কোন কম্পোনেন্ট, কমেন্টস, সব কেটে দিলাম। আচ্ছা, একটা জিনিস আপনারা একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে যে এখানে আগে পোস্ট আরেকবার একটু দেখাই। দেখেন এইখানের যে লোগোটা আছে না, এই লোগোটা একটু খেয়াল করেন।
আর হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে কমেন্টসটাকে ফেচ করার ট্রাই করতেছি তখন এইটা একটু খেয়াল করে নিন, দুটার লোগোটা ডিফারেন্ট। সো যেহেতু আমরা ডেভেলপমেন্ট মোডে আছি, ডেভেলপমেন্ট মোডে হচ্ছে যে আমরা দেখতে পারবো, যেহেতু আমরা ডেভেলপার, আমরা দেখতে পারবো আমাদের নেটওয়ার্ক ট্যাবে, কিন্তু যখন আমরা প্রজেক্টটা ডেপ্লয় করে দিব তখন দেখবেন হচ্ছে যে আমার এই জিনিসটা আর দেখাচ্ছে না। খেয়াল করেন তো। হ্যাঁ, মজার বিষয় দেখেন এইখানে রিকোয়েস্ট ইউআরএল কি আসতেছে ভাই, লোকাল হোস্ট 3000 কমেন্টস, ওকে। বাট আমি কিন্তু ফেচ করছিলাম এই জায়গা থেকে, তার মানে আমার এপিআইটা হাইড হয়ে গেল না, কারণ আমি সার্ভার সাইড থেকে ডাটা ফেচ করতেছি। এই কনসেপ্টটা কি বোঝা গেছে বাকিরা? হ্যাঁ, এটা করবো, আবার করতেছি, কিন্তু কথা হচ্ছে সবাই জানে চলে যেতেছে, মনে হতেছে বোরিং হয়ে গেছে। বুঝতেছেন তো ভাই আপনারা? এই হোক। আচ্ছা, তাহলে হচ্ছে এটা আমরা আরেকবার একটু এক্সপ্লেন করি। ওকে ভাই, ঠিক আছে। সো দেখি আমরা এই জিনিসটা যে আমরা কি করলাম ভাই, জাস্ট হচ্ছে যে ফোনটা একটু বড় করে দিই, দেখতে অসুবিধা হচ্ছে। দেন হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট অ্যাসিং ফাংশন পেজ। সো কম্পোনেন্টটা আমরা অ্যাসিং কম্পোনেন্ট বানাই দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এসিং কম্পোনেন্ট বানাই দেবো, সিনক্রোনাস কম্পোনেন্ট বানাই দেবো, দেন হচ্ছে যে আমরা এর মধ্যে থেকে ডিরেক্ট অ্যাড করব। এরপরে আমরা জাস্ট হচ্ছে যে সেটাকে আমরা ইউজুয়ালি যে জিনিসটা করতাম সেই জিনিসটা করে দিলাম এখানে, ওকে। আর ক্লায়েন্ট সাইডে আমরা কি করতাম, ক্লায়েন্ট কম্পোনেন্ট হলে সেখানে আমরা ইউজ ইফেক্ট ব্যবহার করতাম, ওকে। সো এখানে আরেকটা কনসেপ্ট আমি একটু বুঝাবো, আইএসআর, এই জিনিসটা একটু মনে রাখেন, আমি আরেকটা জিনিস একটু দেখাইনি আগে, এটা একটু পরে আপনারা একটু মনে করে দিন আমার যদি ভুলে যান। হ্যাঁ, এখানে আমরা যেটা করছি না, এই জিনিসটা আমরা আরেকটা ওয়েতে করবো, সেম কাজ, খালি হচ্ছে যে এই এসআরসির বাইরে লিভ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবো। লিভের মধ্যে ধরেন হচ্ছে যে একটা দিলাম, যেটা হচ্ছে যে আমার সমস্ত গেট রিকোয়েস্ট করবো, আমি গেট রিকোয়েস্ট দিলাম, গেট রিকোয়েস্ট ডট ইএস দিলাম। Okay, তাহলে হচ্ছে যে এক্সপোর্ট ডিফল্ট, ধরেন আমি অ্যাসিং ফাংশন গেট রিকোয়েস্ট হবে না, এটা হবে হচ্ছে যে ধরেন কমেন্টস, গেট কমেন্টস, গেট কমেন্টস, ওকে। গেট কমেন্টস ইউআরএল আসবে, ইউআরএলটা হবে স্ট্রিং, অথবা আপনি চাইলে এখানে এটা নাও দিতে পারেন, সমস্যা নেই। আমরা ইউআরএল দিলাম, এখানে আমরা ইউআরএল দিব না, দরকার নেই, মানে দিতে পারি আমরা হচ্ছে ডিরেক্ট এখান থেকে হচ্ছে যে এখানে ইউআরএলটা দিই, মানে আমাদের জিনিসটা করি comments। আচ্ছা, ঠিক আছে। আর মানে আরেকটা হচ্ছে যে ধরেন আমরা এটা করলাম, এটা হচ্ছে যে ধরেন গেট কমেন্ট না, গেট হবে হচ্ছে যে গেট পোস্ট, গেট কমেন্ট আসলো, রিডিক্লেয়ার এক্সপোর্ট, আচ্ছা এটা আসলো, এটা কমেন্টস, এটা হবে হচ্ছে যে এটা প্রথমে পোস্ট ছিল তাই না। দেন আমরা এখানে চলে আসে, আমাদের পেজ কোথায়, পেজ এটা ছিল পোস্ট, পোস্ট পেজে সরি কম্পোনেন্ট কমেন্টসটা কোথায়, আচ্ছা অ্যাভয়েড করতে হবে এখানে, অ্যাভয়েড করে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে যে গেট কমেন্টস, কমেন্টসটা করি, কল করে দিলাম, দেখি সেম জিনিস আসে কিনা। আচ্ছা, comments.json is not a function, ও আচ্ছা আচ্ছা, এখানে তো আবার এটা করে রাখছি, এটা দরকার নেই, এটাকে আমরা ডাটা করে দিচ্ছি, এই যে, এখন চলে আসছে। এটা হচ্ছে কি ভাই, বেসিক্যালি একটু কোডটাকে অর্গানাইজ করার জন্য। সো আমরা মোস্ট অফ দ্য জিনিস ধরেন হচ্ছে যে ডাটাবেজের এই ধরনের ফেচ টাইপের যে রিকোয়েস্টগুলো, সেগুলো হচ্ছে যে আমরা লিভের মধ্যে করব, ঠিক আছে। এটা বাধ্যতামূলক নয়, এটা আপনি কম্পোনেন্টের মধ্যে করলেও পারবেন, সমস্যা নাই। তো আশা করি এখন হচ্ছে যে সার্ভার সাইড ফেচিংটা আমরা বুঝছি সবাই। তাহলে হচ্ছে যে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে আইএসআর। আইএসআর জিনিসটা কি, আমরা একটু সার্চ দিই এখানে, আইএসআর ইনক্রিমেন্টাল স্ট্যাটিক রিজেনারেশন।
তো আপনারা যারা হচ্ছে যে আমার ওই স্ট্যাটিক সাইট জেনারেশনের কনসেপ্টটা পড়ছিলেন, ওইখানে আমি বলছিলাম যে আমরা যখন কোনো সাইট ডিপ্লয় করে দিব, ধরেন একটা ব্লক সাইটের কনসেপ্ট পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে যে দেখা যাচ্ছে যে ব্লগ সাইটের কন্টেন্ট হচ্ছে যে ইউজুয়ালি খুব ফাস্ট আপডেট হয় না, ঠিক আছে? সো যেটা হবে, আপনি একবার বিল্ড করে ডিপ্লয় করে দিলেন, বিল্ড টাইমেই হচ্ছে যে আপনার পেজগুলো রেডি হয়ে থাকবে। ফার্স্টে বিল্ড টাইমে পেজ রেডি হবে, তারপর সার্ভারে গিয়ে পেজ স্টোর করবে। সার্ভার সাইড রেন্ডারিং আর এসএসজির মধ্যে পার্থক্যটা কিন্তু এইখানে। সার্ভার সাইড রেন্ডারিংয়ে হচ্ছে আমি ক্লায়েন্ট রিকোয়েস্ট করে দেন হচ্ছে সার্ভারে পেজটা রেডি হয়, বাট এসএসজিতে কি হয়, বিল্ড টাইমে পেজ রেডি হয়ে যায়, দেন হচ্ছে সার্ভারে পেজ বাই পেজ স্টোর থাকে। এখন প্রবলেম যেটা হচ্ছে যে ধরেন এমন একটা জিনিস হইলো, আপনার এমন একটা কেস আসলো যে আপনার কোনো একটা পেজ, ধরেন আপনার ব্লগ একটা ওয়েবসাইট আছে, সেক্ষেত্রে হচ্ছে যে পোস্ট নামক যে পেজটা, পোস্ট নামক একটা পেজ আছে, কমেন্ট নামক একটা পেজ আছে। এখন ধরেন পোস্ট নামক পেজটার ডাটাটা খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়, ধরেন 1-2 দিন পর পর চেঞ্জ হয়, ঠিক আছে? এখন 1-2 দিন পর পর চেঞ্জ হওয়ার জন্য ইউজুয়ালি আমরা স্ট্যাটিক সাইট জেনারেশন যেটা করতে হইতো, পুরা ওয়েবসাইটটাকে আমাদেরকে আবার বিল্ড করতে হইতো। শুধুমাত্র পোস্ট পেজের জন্য আমাদের পুরো অ্যাপ্লিকেশনটা বিল্ড করাটা একটা সময় সাপেক্ষ ব্যাপার না, এটা কিন্তু সময় লাগে, ইভেন কোনো কোনো ক্ষেত্রে কস্টিং এর একটা বিষয় আছে। সো এই প্রবলেমটা সলভ করার জন্য এই কনসেপ্টটা নেক্সট.জেএস নিয়ে আসছে, যে ইনক্রিমেন্টাল স্ট্যাটিক রিজেনারেশন। আচ্ছা, এই জিনিসটা কি করবে দেখেন একটু পড়ি। ইনক্রিমেন্টাল স্ট্যাটিক রিজেনারেশন ইনেবলস ইউ টু আপডেট স্ট্যাটিক কন্টেন্ট উইদাউট রিবিল্ডিং দ্য এন্টায়ার সাইট। এই মাত্র যেটা বললাম, যে ও স্ট্যাটিক কন্টেন্টগুলো আপডেট করবে উইদাউট রিবিল্ডিং দ্য এন্টায়ার সাইট, মানে পুরো ওয়েবসাইটটাকে রিবিল্ড না করে শুধু ওই পেজের, অর্থাৎ আমাদের এই কেসের ক্ষেত্রে হচ্ছে শুধু পোস্ট পেজের কন্টেন্টটাকে আপডেট করে দিবে। ওকে, সেটা একটু দেখি যে রিডিউস সার্ভার লোড বাই সার্ভিং প্রি রেন্ডার স্ট্যাটিক পেজ ফর মোস্ট রিকোয়েস্ট। ওকে, এনশিওর প্রপার ক্যাশ কন্ট্রোল, হেডার্স অটোমেটিক্যালি অ্যাডেড টু পেজেস। আচ্ছা, হ্যান্ডেল লার্জ অ্যামাউন্ট অফ কন্টেন্ট পেজ উইদাউট লং নেক্সট বিল্ড টাইমস। ওকে, সো আমাদের সব পেজের জন্য এটা করতে হচ্ছে না, শুধু ওই একমাত্র ইন্ডিভিজুয়াল ওই পেজের জন্য। ওকে, আমরা দেখি রিভ্যালিডেট, এটা একটু পড়ি। ডাইনামিক প্যারামস সবগুলো, দেন হচ্ছে পোস্ট। আচ্ছা হ্যাঁ, আমরা যখন এই জিনিসটা এই জায়গাটা একটু দেখি, এই জায়গাটা খেয়াল লাগবে। দেখেন এখানে বলে দিচ্ছে পোস্ট, লেট পোস্ট, আমি বলেছিলাম এখানে কিন্তু আবার টাইপ ডিক্লেয়ার করতেছে। তো তার মানে আমরা এই যে পোস্টটা দিছি না, এই পোস্টের আপাতত এতটুকুর মধ্যে আমরা বুঝতে পারতেছি যে পোস্ট একটা টাইপ, সেই টাইপটা হচ্ছে যে একটা অবজেক্টের মধ্যে এই 3টা প্রপার্টি থাকবে। এখন এই থার্ড বাকেট দেওয়ার মানে কি? এই থার্ড বাকেট দেওয়ার মানে হচ্ছে যে পোস্ট যে জিনিসটা, এটা হচ্ছে যে অ্যারে অফ অবজেক্ট হবে, যে অ্যারে অফ অবজেক্টের ভিতরে এই প্রপার্টিগুলো থাকবে। সো আপনি যদি কোনো একটা টাইপের লেখার পরে লাস্টে গিয়ে অ্যারে জিনিসটা দিয়ে দেন, তার মানে হচ্ছে যে যে জিনিসটা আপনি ডিক্লেয়ার করতে যাচ্ছেন সেটা হচ্ছে যে একটা অ্যারে হবে, ওই অ্যারের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলো টাইপ হবে হচ্ছে যে পোস্ট, ঠিক আছে? অ্যারে দিয়ে জাস্ট এটা বোঝাচ্ছে যে পোস্ট টাইপের যতগুলো অবজেক্ট আসবে সবগুলো এই অ্যারেটার মধ্যে যাবে আর কি। আচ্ছা, দেন হচ্ছে যে ওকে, ওই জিনিসটা কোথায়, ডাইনামিক গেট জেনারেট স্ট্যাটিক প্যারামস রিভ্যালিডেট। আচ্ছা হ্যাঁ, এই জিনিসটা দেখা যাচ্ছিলাম। সো এই জিনিসটা আমরা এই পোস্টে এই প্রপার্টিটা ব্যবহার করবো একটু, আমরা এটা একটু দেখাই। রিভ্যালিডেট, তাই না? ফেচটা কোথায় করছি আমরা? লেভ গেট রিকোয়েস্ট বা টিএস, আপনারা কি আছেন? আচ্ছা, ঠিক আছে। সরি, সেকেন্ড প্যারামিটারে আমরা দেখি কি কি আছে আমাদের। রিভ্যালিড, সরি রিভ্যালিডেট বার কি বলিস, ঠিক আছে এটা আছে। ইয়াটা কোথায়? আমি মুখস্থ বসাই দিতে পারি, কিন্তু হচ্ছে যে তখন জিনিসটা ভালো হবে না, আমি এই জন্য ডকুমেন্টেশন থেকে খোঁজা ট্রাই করতেছি। একটু সময় দেন আমাকে।
এই যে পাইছি, হ্যাঁ এই জিনিসটা বুঝতেছিলাম। সো এইখানে হচ্ছে যে আপনার মজার বিষয়টা সেটা হচ্ছে যে নেক্সট, ফার্স্টে নেক্সট আসবে, তারপর হচ্ছে রিভ্যালিডেট আসবে। ওকে ফাইন, এই যে বুঝতেছিলাম। তাহলে ফার্স্টে নেক্সট আসবে, নেক্সটের মধ্যে হয়ে গেল রিভ্যালিডেট 10। আচ্ছা, এটা কি বুঝে কেন? আচ্ছা দেখছি। আচ্ছা, এই যে এককটা এটা হচ্ছে যে আপনার সেকেন্ড হিসেবে আসতেছে, ঠিক আছে? 3600 সেকেন্ড মানে তো 1 আওয়ার, এটা তো আমরা জানি। সো এখানে আমি হচ্ছে যে ধরেন হচ্ছে যে 86,400 সেকেন্ড দিয়ে দিলাম, মানে হচ্ছে যে 86,400 সেকেন্ড মানে তো একদিন। সো এখন আমি এই জিনিসটা ডিপ্লয় করতে পারলে ভালো হতো। আমরা আজকে ডিপ্লয় করবো না, তবে আমি আপনাদেরকে থিওরিটিক্যালি জিনিসটা বুঝাচ্ছি আগে। যে আমাদের এই কমেন্ট পেজে আমরা হচ্ছে যে যদি রিকোয়েস্ট করি, সাইডে আনি, সাইডে আনলে better হবে। Okay, আচ্ছা, আমরা এখন যে ডাটাটা দেখতে পাচ্ছি না, এই ডাটাটা না ক্যাশ করা ডাটা। সো নেক্সট জেস হচ্ছে যে বাই ডিফল্ট আমাদের হচ্ছে যে ক্যাশ করে রাখে যখন আমরা কোনো রিকোয়েস্ট করি, ফার্স্ট টাইম যখন রিকোয়েস্ট করি। সো ক্যাশিং কনসেপ্টটা তো আমরা সবাই বুঝি আশা করি। সো নেক্সট জেসের একটা পাওয়ারফুল জিনিস কি, দেখা যাচ্ছে যে রিয়াক্টে যখন আমরা পেজ বাই পেজ হচ্ছে যে ধরেন সেম ডাটা ধরেন কমেন্টই আমি একবার হচ্ছে যে কমেন্ট পেজে আনলাম, আবার হচ্ছে যে একবার পোস্ট পেজে আনলাম। সো রিয়াক্টে যে জিনিসটা হয়তো ওই সেম ইউআরএল থেকে ডিফারেন্ট পেজে ডাটা ফেচ করলেও দেখা যেত ও আননেসেসারি নেটওয়ার্ক কল করতো। কিন্তু নেক্সট জেস আমাদের যে জিনিসটা সুবিধা দিচ্ছে, ও দেখবে ও ফার্স্টে হচ্ছে যে ক্যাশ হচ্ছে যে ওর যে ধরেন স্টোরেজ চিন্তা করেন যে একটা ক্যাশ স্টোরেজ আছে, এই ক্যাশ স্টোরেজের মধ্যেও দেখবে যে আমি যে ইউআরএলটা ওকে রিকোয়েস্ট করলাম এই ইউআরএল থেকে কোনো ডাটা আগে থেকে আমার রেডি আছে কিনা, ওইটা আগে দেখবে। ও যদি ওখানে দেখে যে নাই, তাহলে হচ্ছে একটা রিকোয়েস্ট করবে। এরপরে সাপোজ ধরেন আমি কমেন্টসে আগে একবার রিকোয়েস্ট করছি, সো একবার আনার পর ক্যাশ করে রাখলো। ক্যাশ করে রাখার পরে এই সেম ইউআরএল যখন আমি আরেকটা পেজ থেকে রিকোয়েস্ট করব, ও তখন আগে দেখবে যে ক্যাশ স্টোর মানে স্টোরটার মধ্যে আমার আগে থেকে কোনো এই সেম ইউআরএল এর এপিআই কল হয়েছে কিনা, দেখবে যে কমেন্ট থেকে তো আগে এপিআই কল হয়েছে। সো ও আবার হচ্ছে সার্ভারকে গিয়ে রিকোয়েস্ট করবে না, তার মানে এখান থেকে আমার টাইম সেভ হয়ে গেল, ক্যাশ করার ডাটারে দেখাই দিল। সো এইটা হচ্ছে যে বাই ডিফল্ট আমাদের নেক্সট জেএস এর ফেচের মধ্যে বিহেভিয়ারটা হচ্ছে এইটা। এটা একটা বিষয়। তো নেক্সট রিভ্যালিডেটের কাজটা কি, এটা একটু বলে ওই জিনিসটা বুঝতে গিয়ে এটা বলতে ভুলে গেছি। রিভ্যালিডেটের কাজটা হচ্ছে ও প্রতি ধরেন আমার হচ্ছে এই সাইটে আমি ডিপ্লয় করে দিছি, ও প্রতি একদিন পর পর কি করবে, শুধু এই পেজের জন্য একদিন পর পর ডাটা পেজে রিকোয়েস্ট করবে সার্ভার থেকে যে আমাকে ভাই নতুন কোনো আপডেট আসছে কিনা, ও একটা নতুন ফেস রিকোয়েস্ট পাঠাবে। ফেস রিকোয়েস্ট পাঠাইয়া আগে থেকে সার্ভারের মধ্যে ওই নতুন কন্টেন্ট যদি থাকে সেই কন্টেন্টটা আপডেট করে স্ট্যাটিক্যালি প্রি রেন্ডার করে রাখবে সার্ভারে। দেন আমি যে কোনো ইউজার ওই পেজে গেলে আপডেটেড কন্টেন্টটা দেখতে পারবে। সো রিভ্যালিডেট দেওয়ার রিজনটাই হচ্ছে এইটা, যে প্রতি আমি যতটুকু সেকেন্ড দিয়ে দেবো, সেকেন্ড অ্যাভারেজ হতে থাকে, সেই অনুযায়ী ওই জিনিসটাকে বারবার আপডেট করতে থাকবে। যেটা আমি যদি এটা না দেই, সেক্ষেত্রে হচ্ছে যে ও যেটা করবে, ও এটা আপডেট করবে না, আমাকে পুরো এন্টায়ার সাইট আপডেট করতে হবে, বিল্ড করতে হবে। এটা দিলে শুধু ওই পেজের জন্য ওর ডাটাটাকে ফেচ করে রাখবে প্রতি আমি যতটুকু সময় দেবো সেই অনুযায়ী। আচ্ছা, তো এইটুকু কি বোঝা গেছে? আবার একটু প্লিজ ভাই, কোন জায়গাটা নাকি পুরোটা বুঝাবো সেটা একটু বলবেন। রিভ্যালিডেট, ওকে। আচ্ছা, সো আমি রিভ্যালিড না থাকলে কি হয় সেটা আগে বলি। কারণ ভাই এটা হচ্ছে যে ডিপ্লয় করে দেখাইতে পারলে সেটা বেশি বেটার হতো, কিন্তু এখন ডিপ্লয় করতে চাচ্ছিলাম না। তো আমি বলি এভাবে দেখেন আপাতত, আর যখন ডিপ্লয় করবো তখন হচ্ছে জিনিসটা ভালো মতো দেখাবো। এটা না থাকলে যেটা হবে, নেক্সট জেসে আমরা ফার্স্টে বলছিলাম যে যখন আমরা ডিপ্লয় করবো তখন দেখবেন হচ্ছে যে বিল টাইমে পেজ সার্ভার বিল টাইমে হচ্ছে যে পেজ রেডি হয়ে থাকতেছে, ঠিক আছে, রেন্ডার করে রেডি করে সার্ভারে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সো নেক্সট জেসে ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে এইটা। তো যদি আমরা রিভ্যালিড এটা না দেই, সেক্ষেত্রে হবে কি, সাপোজ ধরেন আমি আজকে একটা পোস্ট দিলাম, একটা ব্লগ পোস্ট দিলাম। সো ব্লগ পোস্টের মধ্যে আমি জানি যে আমি 7 দিনের মধ্যে আমি আবার নতুন কোনো পোস্ট দিব না। সো একজন ইউজার সে কি করবে, সে আসলো আমার সাইডে। সো 3 দিন পরে ধরেন হচ্ছে যে সরি, সে ফার্স্ট দিন দেখে গেলো আমার পোস্টটা দেখলো। এরপর থার্ড ডেতে আমার মনে হলো যে না এই পোস্টে একটা ভুল আছে। সো আমি কি করলাম, আমি একটা প্যাচ রিকোয়েস্ট বা পুট রিকোয়েস্ট দিয়ে পোস্টের নির্দিষ্ট একটা জায়গায় চেঞ্জ করলাম। ধরেন অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আমি চেঞ্জ করলাম, চেঞ্জ কিন্তু ভাই ডাটাবেজে হইলো। কিন্তু রিভ্যালিডেট না দেওয়ার কারণে আমার হচ্ছে যে ক্লায়েন্ট সাইড থেকে ওই ইউজার যে ডাটাটা যে পোস্টটা দেখবে সেটা কিন্তু আপডেটেড কন্টেন্টটা দেখবে না, কারণ সার্ভার সাইডে আমার হচ্ছে যে ওই পেজটা আগে থেকে প্রি রেন্ডার্ড হয়ে আছে কখন,
কখনেরটা যেটা আমি ফার্স্ট টাইম বিল্ড করছিলাম ওই পেজটি বারবার দেখাবে। সো ইউজার কিন্তু আমার আপডেটেড ডাটা দেখতে পেলো না। আমি কিন্তু ডাটাবেসে আপডেট করছি, বাট ইউজার কিন্তু দেখতে পাবে না। সো এই প্রবলেমটা সলভ করার জন্য রিভ্যালিডেট প্রপার্টিটা ইউজ করা হচ্ছে, যাতে করে যে ধরেন আমি জানি যে একদিন পর পর আমার মাথায় ভূত চাপে আমি পোস্টের কিছু কোনো ডাটা চেঞ্জ করবো। ও যেটা করবে, ও রিভ্যালিডেট প্রপার্টির মধ্যে আমি যে সেকেন্ডটা দিব একদিন দিয়ে দিলে একদিন, ও একদিন পর পর হচ্ছে যে নতুন করে এপিআই কল করবে। এপিআই কল করে আমি যদি কোনো আপডেটেড কন্টেন্ট দিয়ে থাকি সেগুলো হচ্ছে আবার ফেচ করে ওই সার্ভারে আবার সেই আগের মতো আগেরটাকে রেখে নতুন কন্টেন্টটা আপডেট করে দিবে আর কি। বুঝতে পারছেন? এখন কি বোঝা গেছে রিভ্যালিডেট বিষয়টা? এখন ক্লিয়ার? ঠিক আছে, বাকিরা চুপচাপ, তার মানে হয়তো বুঝছে। আচ্ছা, আমি একটু পানি খাই ভাই, আবাই দিচ্ছি। আচ্ছা, তাহলে যদি কনসেপ্টটা ক্লিয়ার, আমরা হচ্ছে যে এখন নেক্সট কনসেপ্টে যাই। নেক্সট কন্টেন্ট কি আছে আমি একটু আমার লেকচার প্ল্যানটা একটু দেখি, নেক্সট কি আছে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে যে ডাইনামিক ডাটা ফেসের এক্সাম্পল। ওকে, সো ডাইনামিক ডাটার জন্য আমরা হচ্ছে যে একটা কার্ড কম্পোনেন্ট বানাই আগে। কার্ড ডট ইএসএক্স, আমরা আমাদের সেই বিখ্যাত বসি খাতা থেকে একটা কার্ড নিয়ে আসি। কার্ড 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 সেটাই নেই, বেশি কাহিনী নেই এটাতে। এরও দিচ্ছে কেন ভাই? আমাকে একটু বলুন তো কেন এরও দিচ্ছে। রিজন হচ্ছে যে আমরা এটা ব্যবহার করতে পারবো না, আমাদের হচ্ছে যে নেক্সট ইমেজ ব্যবহার করতে হবে। আরও একটা কারণ আছে, এরও একটু পরে দিবেন। আমরা উইথ হাইট দিতে হয়, হাইট দিলে সমস্যা। তো এখন আমরা হচ্ছে যে ডাইনামিক ফেচিং করবো, ঠিক আছে? ওকে, কোথায় করবো এটা? আমরা দেখি আর কি আছে। প্লেসহোল্ডার কি কাজ করে? আচ্ছা, কাজ করতে চলবে, এটি চলবে। আমরা এটা খুললাম, আরেকটা রাউট খুললাম, যেটার নাম হচ্ছে যে ধরেন কি বলবো ভাই, ফটোস। মাথায় কিছু আসতেছে আর এফসি, এটা হচ্ছে যে ফটোস। এখন আমরা এখানে হচ্ছে যে সেই আগের মতো সার্ভার সাইড রেন্ডারিং করবো। এটা হচ্ছে যে const await page response data.json আসলো। আমরা এটা কথা ব্যবহার করি নাই। সো সেম জিনিস, আমরা এটা হচ্ছে যে একটু কপি করে নিয়ে আসি। এটা হচ্ছে যে একটা টাইপ দিব আমরা এখানে, ইন্টারফেস এটা কাটা, এটা। আচ্ছা, দেন হচ্ছে যে সরি,
নাম্বার তাহলে ফটো ডিক্লেয়ার, ওকে সমস্যা নেই। আমরা হচ্ছে যে এখন কার্ড কম্পোনেন্টটাকে কল করবো। আমাদের কার্ড কম্পোনেন্টটা এ হচ্ছে যে আমাদের একটা নিবে, প্রপস নিবে। প্রপস নিবে, এটা হচ্ছে যে ধরেন ডাটা ডট ম্যাপ কার্ড, এটা যাবে না, যাবে না। কি এরর দিচ্ছে ফার্স্টে, কি যাচ্ছে, কি দিয়ে দিলাম ফটো ডট আইডি। এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমার ডাটা, হচ্ছে যে আমার ফটো। এখন বলেন ভাই কেন এররটা দিচ্ছে? টাইপ কি, নাম্বার, ডাটা, ফটো। আচ্ছা, is not assignable to type a string in strings attributes. Okay, property data does not exist on type. আচ্ছা, এইটা বেসিক্যালি বোঝাচ্ছে আমরা এই কার্ডে এখান থেকে একটা প্রপস পাঠাচ্ছি, তাই না? কিন্তু এই কার্ডের ক্ষেত্রে আমরা কি কোনো প্রপস রিসিভ করতেছি বা কিছু এখানে কিছু কি বলে দিছি? আমাদের JSX হলে ভাই এই প্রবলেমটা এখানে দিত না। আমি আপনাকে সিম্পলি একটা জিনিস জাস্ট দেখাই, 1 সেকেন্ডে দেখাই। আমরা এখানে ফটোস যে দিছিলাম, ফটোসের এখানে আমরা JSX না, আমরা এখানে হচ্ছে যে আমরা এখানে শেষে JSX দেখেন প্রবলেম অলরেডি গায়েব হয়ে গেছে। এক নতুন প্রবলেম অ্যারাইজ হয়েছে, সেটা হচ্ছে যে আমার এখানে ফটোটা দেওয়া যাবে না, কারণ এটা তো JSX এর ক্ষেত্রে তো এগুলোর দরকার নেই। ধরে নেন এটা নাই, আমার এদিকে প্রবলেমটা কিন্তু নাই। সো জাভাস্ক্রিপ্ট কিন্তু এই প্রবলেমটা ডিলিট করতে পারতেছে না। তো এই জন্য হচ্ছে যে আমরা দেখছেন টাইপ সেফটির বিষয়টা কেন দরকার, আমরা টাইপ সেফ কেন ইউজ করবো। তো এখানে হচ্ছে যে সো এখন আমরা হচ্ছে যে পেজ কার্ড ডট TSX এ যাবো। এখান থেকে হচ্ছে আমরা বলে দিব কি আসবে। এটা একটু আপনাদেরকে দেখাই যে জিনিসটা কিভাবে কি করতে হয়। তো এই ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে যে টাইপ ডিক্লারেশন গুলা, যেমন ইন্টারফেস বা এইগুলা ছাড়া আরো কিছু জিনিস আছে, সেগুলা আমি ডিরেক্ট অত সুন্দর করে কোথাও পাইনি। সো আমি শুধু চ্যাট জিপিটি থেকে রেখে দিয়েছিলাম, সেটা হচ্ছে আপনাদের একটু দেখাই। একটু সময় দিবেন। আচ্ছা, ওকে। তো আমাদের এখানে যেটা আসবে সেটা হচ্ছে যে কার্ড থেকে আমরা কি পাঠাচ্ছি, এখানে একটু দেখে নিই আগে। কার্ড থেকে ফটোসের মধ্যে যেটা কি ছিল, আমাদের এখানে দরকার শুধু ধরেন আচ্ছা সবগুলোই কি থাকবে, অ্যালবাম আইডি। আচ্ছা তার আমরা এখানে হচ্ছে যে টাইটেল ইউআরএল আর আইডিটা ইউজ করি, ঠিক আছে। ডাটা টপ জেসন, এখানে আচ্ছা দেন কার্ডের মধ্যে যাচ্ছি। কার্ডের মধ্যে গিয়ে আমরা এখানে ইন্টারফেস ডিক্লেয়ার করব, ইন্টারফেস। এখানে যে টাইপ একটা ডিক্লেয়ার করছিলাম সেটা কোথায়, কার্ড টপস। সব সবই রাখেন, পরে তাহলে আমাদের বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, সবই রাখতেছি, ঠিক আছে, সমস্যা নেই। এই যেখান থেকে হচ্ছে এটা একটু কপি করে নিয়ে আসি। কার্ড, এটা হচ্ছে জাস্ট কার্ড টপস। দেন হচ্ছে যে এখন এই জিনিসটা খেয়াল করেন, আমরা যাই করি রিয়াক্টের মধ্যে, আমরা কিন্তু আলটিমেটলি ভাই রিয়াক্টই ব্যবহার করতেছি, রিয়াক্টের কনসেপ্টগুলোর উপরে কিন্তু নেক্সট বানানো হয়েছে। সো আমরা এখানে যেটাই করতেছি, এই যে কম্পোনেন্টটা বানাইছি, এটা কি রিয়াক্টের ফাংশনাল কম্পোনেন্ট, এটুকু তো মনে আছে। সো টাইপ স্ক্রিপ্টে আমাদেরকে এই জিনিসটা বলে দিতে হবে কিভাবে। যেহেতু আমরা প্রপস ডিক্লেয়ার করতেছি, প্রপসটা আমাকে লাগবে, এই জন্য এই জিনিসটা করতে হচ্ছে, আদারওয়াইজ লাগতো না, ম্যান্ডেটরি ছিল না, দিলেও পারতাম না দিলেও পারতাম। আচ্ছা এখন এই জিনিসটা কীভাবে করবো, টাইপ ডিক্লেয়ার করার নিয়মই ফার্স্টে ছিল কলম। এরপর হচ্ছে যে আমরা কী করবো, যে ভাই এই টাইপটাকে ইম্পোর্ট করে করে ইউজ করা যায় না, সেকেন্ড সেটা বুঝি নেই ভাই। এইটা টাইপটাকে ইম্পোর্ট করে করে ইউজ করা যায় না, বারবার এই লেখাটা লিখতে আসেন। হ্যাঁ হ্যাঁ ভাই, ইউজ করা যায়, ইউজ করা যাইতো, ইউজ করা যাইতো, ইউজ করা যাইতো। তো আগে এটা একটু দেখাই, তারপর লাস্টে এটা দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, সো রিয়েক্ট ডট হচ্ছে যে আমার এফসি, এফসি মানে হচ্ছে যে ফাংশনাল কম্পোনেন্ট। ওকে, এখন এই জায়গাটায় আমি যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে যে জেনারিক্স। জেনারিক্স কি হবে, কার্ড প্রপস। ওকে, কার্ড প্রপস। সো এই সিনটেক্সটা আমি একটু বুঝাই, যে কার্ড নামে আমার যে কম্পোনেন্টটা সেটা হবে রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্ট,
রিয়েক্ট ফাংশনাল কম্পোনেন্টটা প্রপস নিবে। কি প্রপস নিবে ভাই? কার্ড প্রপস টাইপের, মানে আমি এখানে প্রপস দিব। প্রপসের মধ্যে সে হচ্ছে যে ধরেন আমি এখানে কি হিসেবে পাঠাইছিলাম, আমি এখান থেকে হচ্ছে যে ফটোস কোথায়, ফটো হিসেবে পাঠাইছিলাম। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি যদি এখানে ফটো দিয়ে পাঠাই, ফটো ডট ইউআরএল, হচ্ছে যে ফটো ডট ইউআরএল কি বলতেছে, আচ্ছা, সমস্যা নেই, আমরা পুরোটাই পাঠাই দিই, সমস্যা নেই। পেজ ফটো কার্ড, এখান থেকে হচ্ছে যে আমরা, তো এইখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে আমরা এখানে যেহেতু টাইপ দিছি এইটা, তো আমাদের এখানে সবগুলা টাইপই এখানে লিখতে হবে। হ্যাঁ, তো এইটার সলিউশন আমরা যেটা করতে পারি, যেহেতু আমরা সবগুলাই ইউজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা ডিরেক্ট এটাকে ইয়া করে দিতে পারি। ফটো নামে একটা প্রপস আসবে, যেটা হচ্ছে যে আপনার এনি টাইপস হবে। এইখানে আমরা এনিটা ব্যবহার করতেছি, রেজাল্টটা বলে দেবনি। এনি এক্সপেক্টেড এনি স্পেসিফাই ডিফারেন্ট টাইপ, সরি এভাবে হবে না, আমরা হচ্ছে যে এটাকে দুইটা দিয়ে দেখাই। ফার্স্টে হচ্ছে সবগুলো দিয়ে দেখাবো, যেহেতু আমরা সবগুলো প্রপার্টি ব্যবহার করতেছি, তো দুইটাই দিয়ে দেখাই আমরা। ফাংশনাল কম্পোনেন্ট, দেন হচ্ছে যে আমরা এখানে ফটো ইউজ করলাম, যেটার ফটো ফটো হচ্ছে এনি, কি এরর দিচ্ছে, আমি একটু করে নিই তারপর আপনাদেরকে বুঝি। ফটো ইজ ডিক্লেয়ার্ড বাই ভালো নেভার উইথ কি স্পেসিফাই আনএক্সপেক্টেড এনি, স্পেসিফাই ডিফারেন্ট কিছু সমস্যা নেই। আমরা এখান থেকে ফটোটা পেলাম, দেন হচ্ছে যে এখানে আমরা ফটো ডট ইউআরএল, ইউআরএল ছিল না, ইউআরএল ছিল খুব সম্ভবত, ইউআরএল ছিল। ওকে, দেন হচ্ছে যে ফটো ডট ইউআরএল, আর একটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে যে ধরেন টাইটেলটা নিয়ে আসছি আমরা। টাইটেল হচ্ছে যে এটা ফটো ডট টাইটেল, দেখি কি বলে। এরর দিলে আমাদেরকে ওইভাবে করতে হবে। কি দিয়েছিলাম এখানে, ছোট আকার, কি বলতেছে, ইরোড দিছে একটা, ইরোড দিছে candidate properties of undefined reading URL, মজার বিষয় হচ্ছে যে আপনারা একটা ভুল কেউ ধরতে পারলেন না, আমিও আমিও ধরি নাই। সেটা হচ্ছে যে আমি এখান থেকে পাঠাচ্ছি কোন নামে, আর আমি এখান থেকে রিসিভ করতেছি কোন নামে। হয়ে গেল ফটোস, আমি এখান থেকে পাঠাচ্ছিলাম ডাটা নামে। So, এই হচ্ছে আমার ফার্স্ট ভুল ছিল, কার্ড ডাটা, হচ্ছে যে জাস্ট ফটো যেগুলো আছে সবগুলোকে আমরা ডাটা দিয়ে রিপ্লেস করে দিই, এনি টাইপ, এই সমস্যা নেই। সার্ভার বন্ধ হয়ে গেছে না, অনেকগুলো চলে আসছে, দাঁড়ান এটা শর্ট করতে হবে। ওই জন্য ফটোস, এখানে হচ্ছে যে স্ল্যাশ লিমিটেড, এবার কি আসছে,
ওকে সবগুলো আসছে। আমরা একটু অর্গানাইজ করি জিনিসটাকে। বিফ তো প্লাস বিট বিট কলস 4 দিয়ে দিলাম। ফুলে এখন ঠিক আছে। ওকে ফাইন। সো এখন আমরা হচ্ছে যে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল দেখতে চাচ্ছি, ঠিক আছে। এই জায়গায় ডাইনামিক ফেচিং যেটা, সেটা কিন্তু ভাই এখনো হলো না। আমরা এখনো পর্যন্ত জাস্ট নর্মাল ফেচিং যেটা ছিল সেটা করছি। সো আমরা ডাইনামিক ফেচিংটা, অর্থাৎ হচ্ছে যে আমরা প্রোডাক্ট ডিটেলস যখন ভিউ করতে যেতাম, যে বাই নাও বা সরি বাই নাও তো না, ভিউ ডিটেলস গেলে আমরা হচ্ছে যে আইডি দিয়ে ফেচ করতাম, ডাইনামিক ফেচিং ছিল, ওইটা একটু দেখি। ওকে, সো এখন আমরা যাতে চাই সিঙ্গেল পোস্ট কি আছে, ফটো পোস্ট এই পাশে। আচ্ছা, তাহলে হচ্ছে যে এটা, আচ্ছা আমরা পোস্ট দিয়েই করতে হবে। পোস্ট অন টাইটেল বডি, তাহলে এটা পোস্টই থাকবে। আমরা এখানে যে ফেজটা করছি সেটা পোস্ট থাকবে। চলে যায়নি তো সব? আচ্ছা, এটা আসবে না স্বাভাবিক, না আসারই স্বাভাবিক। মনে হচ্ছে যে আমরা ইয়া করি এখন এইখানটায়, কার্ডের এইখানে বাই নাও যেটা আছে এটা না করে আমরা একটা লিঙ্ক দিয়ে দিব। লিঙ্ক দেওয়ার পরে আমাদের হচ্ছে যে বাই নাও না, এটা হবে হচ্ছে যে ভিউ ডিটেইলস। ওকে, দেন আসে হচ্ছে যে লিঙ্ক কেন বলতেছে, আচ্ছা এইচটিএফ মিসিং। এইচটিএফ হচ্ছে যে দেখেন পোস্ট স্ল্যাশ হচ্ছে যে ডাটা ডট আইডি। ওকে, এখন আমার একটা ডাইনামিক পেজও দরকার, তাহলে যেহেতু আমি একটা ডাইনামিক পোস্ট, এটা হচ্ছে যে আমার প্যারেন্ট পেজ, প্যারেন্ট পেজের মধ্যে থেকে তাহলে আমাকে এসে যেহেতু পোস্ট তো না, এটা ফটোস আর কি, তো এই ক্ষেত্রে হচ্ছে যেটা ফটোস হবে, ফটোস পিএইচওটিএস। ওকে, তাহলে হচ্ছে যে আমরা ফটোসের মধ্যে একটা ডাইনামিক রাউট খুলবো। ডাইনামিক রাউট কালকে কীভাবে খুলছিলাম দেখাইছিলাম। সেকেন্ড সরি থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা হচ্ছে পাঠাবো আইডি, তাই না? তার মানে হচ্ছে যে আমাকে আইডি দিয়ে পাঠাইতে হবে। আমরা আইডি দিলাম, এটা একটা বিষয়। সো আমরা আইডির মধ্যে হচ্ছে যে সেম সেম আবার একটা পিএসএক্স করবো। পিএসএক্স করার পর আরএফসিই করবো। দেন এটা হচ্ছে যে ডিটেলস পেজ দিলাম, ডিটেলস পেজ। ওকে, দেন হচ্ছে যে আমাদের এখানে আসবে হচ্ছে যে প্যারামস। প্যারামসটার টাইপসটা হবে কি? প্যারামসটার টাইপসটা হবে হচ্ছে যে প্যারামস, এটার মধ্যে একটা প্রপার্টি থাকবে, নাম হচ্ছে আইডি, আইডিটা টাইপ হবে হচ্ছে যে স্ট্রিং। ওকে, সো এখন আমরা এইটারে এসিং বানাবো, ঠিক সেম আগের মতো আমরা ইয়া করবো, সার্ভার সাইড রেন্ডারিং করবো। সো আমি সার্ভার সাইড রেন্ডারিং দেখেছি, ক্লায়েন্ট সাইড রেন্ডারিং আপনারা সবাই পারবেন, রিয়েক্টে করছেন সেম জিনিস। সো আমার ইজি লাগে এই জিনিসটা। এখন হচ্ছে যে আমরা কনস্ট হচ্ছে যে ডাটা ইকুয়ালস টু ওয়েট ফিচ দিলাম। দেন হচ্ছে যে ফটোস, ফটোস তো না, এটা হবে হচ্ছে যে পোস্ট, ঠিক আছে না ইউআরএলটা? কি করো পোস্ট, তারপর হচ্ছে যে ওয়ান। ওকে, পোস্ট প্যারামস ডট আইডি, ঠিক আছে, সেটা কি আমরা ইউজ করি নাই। ওকে, সো এখন এখানে আমরা যেটা ব্যবহার করতে পারি, ডাটা ডট, আচ্ছা জেসনে কনভার্ট করতে হবে। এবার ডাটা ডট জেসন, দেন হচ্ছে যে আমরা কি আছে এখানে, টাইটেল আছে, বডি আছে, তাহলে আমরা বডি দিই। বডি পোস্ট হচ্ছে যে পোস্ট ডট বডি, দেন হচ্ছে যে সেম এটা, এটার মধ্যে আমরা ব্যবহার করছি টাইটেল। ওকে, সো আমরা এখানে টাইপটা দিতে পারতাম, টাইপটা দিলাম না আপাতত, আপনারা আশা করি পারবেন টাইপটা কীভাবে ডিক্লেয়ার করতে হবে এখানে। দেন হচ্ছে যে আমরা এখন একটু দেখি আমাদের কি অবস্থা, এদিকে কি বলতেছে, পোস্ট স্ল্যাশ টু, এটা কেন হইলো? পোস্ট পেজের ইয়াতে ও ফেচ করতেছে, কিসের ইউজ হইলো, আমরা এখানে ফটোস, আর হচ্ছে যে আমরা কার্ডের মধ্যে কি দিয়েছিলাম, এটা কি সিপিসি সার্ভার, আচ্ছা সরি কোন জায়গা, ফটোস লিঙ্ক, আচ্ছা লিঙ্ক ফটোস, ফটোস ওয়ান, ফটোস ওয়ানের মধ্যে গেলাম, দেন হচ্ছে যে টাইপ পোস্ট অ্যাড পেজ। তাহলে আমার পোস্টের মধ্যে যাচ্ছে কেন জিনিসটা,
এই যে বুঝছি, এটি দেখা দিয়েছিলাম। সো আমরা কি করলাম ভাই দেখেন, যে আমরা হচ্ছে যে ডিটেলস পেজ নামক যে পেজটা, সেই পেজে হচ্ছে যে আমরা প্যারেন্টসটা নিলাম, ডাইনামিক রাউট যেটা ছিল, তারপরে হচ্ছে যে আমরা ডাইনামিক্যালি ওকে হচ্ছে যে এখান থেকে ফেজ এই আইডিটা পাঠিয়ে দিলাম, ও ফেচ করে রেডি করলো আমার ডাটাটা, দেন এখানে আমি বসাই দিলাম। সো এই জিনিসটা কি বোঝা গেছে ডাইনামিক ফেজিংটা কিভাবে হচ্ছে? জি ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, দেন হচ্ছে যে দেখি আর কোনো টপিক আজকে আর কি দেখাবো, দেখি আর একটা বিষয় নিয়ে আছে কি। আচ্ছা, so এখন হচ্ছে যে আপনাদের একটা জিনিস আমাকে দেখাই, যেটা জন্য আপনারা সবসময় সার্ভার তো না, ওয়েবসাইট ডিপ্লয় করার পর সবাই মারা খাবেন ইনশাল্লাহ। এটা আগে থেকে দেখাই দিই। সেটা হচ্ছে যে আমরা কিভাবে করবো এই জিনিসটা। আমরা যত নেটওয়ার্ক কল অর্থাৎ এপিআই রিকোয়েস্ট আছে সব কিছু ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে করবো, ঠিক আছে? তো এইখানে একটু খেয়াল করেন, এই জায়গাটায় আমরা এনে ইউজ করবো, ঠিক আছে? এরোটা যে কোনো এরর হইতে পারে, এই জায়গাটা এনে ইউজ করতে দেখছি আমি সব জায়গায়। সো আমরা এখানে যেটা করবো, থ্রো কম্পোনেন্টে ইউজ করবো। টেন স্টেক কোয়েরি আমরা কিভাবে সার্ভার কম্পোনেন্ট ইউজ করবো? টেন স্টেক কোয়েরি, গুড কোশ্চেন ভাই। টেন স্টেক কোয়েরিটা হচ্ছে যে রিয়েক্ট কোয়েরি। আর টেন স্টেক কোয়েরি এই জিনিসটা কিন্তু ভাই ইউজ এফেক্টের একটা হচ্ছে যে কি জানি অ্যাডভান্স ভার্সন, খালি ইউজ এফেক্ট না, ওখানে টেন স্টেক কোয়েরি থেকে আমরা হচ্ছে যে ক্লায়েন্ট সাইডে ডাটা ফেচ করতেছি। সো টেন স্টেক কোয়েরি আপনি সার্ভার সাইডে ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? এমনি ডিফারেন্ট টাইম আছে, সমস্যা নাই। আচ্ছা, এখন কনস ডাটা, দেন হচ্ছে যে আমার এটা আসলো। এবার হচ্ছে যে দেন রেস্ট অফ জেসন পোস্ট ইকুয়ালস টু ডাটা। এটা দিছে কেন, কি বলছে? ফাইল পোস্ট, ওকে, কি বলতে করলাম আমরা, কি লিখুন। তো প্রশ্ন করছে বোধহয়, তাইলে তো ভাই আমার ক্লায়েন্ট বানিয়ে তাহলে কোনো কন্ট্রাক্ট তৈরি করতে স্মার্টলি ডাটা ফেচ করে, ক্যান স্টেক করে স্মার্টলি ডাটা ফেচ করে। আচ্ছা ভাই, ওই যে বিষয়গুলো বললেন না, ওই জিনিসগুলো আমরা দেখবো। কারণ কেন আমরা হচ্ছে যে ওটা কি বলে সার্ভার সাইডে ফেচ করতেছি আর কেন হচ্ছে যে ক্লায়েন্ট সাইডে ফেচ করতেছি, এই পার্থক্যটা আমরা বুঝছি আশা করি, যে কিভাবে কি কাজ করে, কেন ওই জিনিসটা আমরা করবো, কেন এটা করবো না। হ্যাঁ, এটা একটা বিষয়। আর হ্যাঁ, আপনি ট্রান্সলেট করে ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং এর জন্য হবে। দেন স্মার্ট, তারপর ভাই আপনার ওই যে ওটা কি বলে, আমরা যে রিফেচ যে ব্যবহার করতাম না, রিফেচের বিষয়টা আমরা সার্ভার সাইডেও করতে পারবো, সমস্যা নাই, ওটা দেখবো। আপাতত আজকে এগুলো দেখি। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে লোডিং স্টেপটা আর এরর হ্যান্ডলিংটা আমরা দেখলাম, এটা একটু ফিক্স করি আগে। জি, এটা কি বলছে? Okay, আমরা একটা সিম্পলি সলভ করে ফেলি। পোস্ট ফুললি হয়ে গেছে। সেটা সলভ হয়ে গেছে। সো এখন যদি কোনো এরর আসেও আমরা হচ্ছে ক্লায়েন্ট সাইড থেকে সেরোটা দেখতে পারবো। তো এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন ভাই, যখন আমরা ডাটা নেটওয়ার্ক কল করবো সবসময় হচ্ছে ট্রাই ক্যাচের মধ্যে দিব, ঠিক আছে? তাহলে এররটা আসবে এইভাবে, আমরা হচ্ছে যে ক্লায়েন্ট সাইডে এররটা শো করে দিলাম। আচ্ছা, তো এটা একটা জিনিস গেল। দেন লোডিং স্টেপটা আমি একটু বুঝাই। সো লোডিং আমরা যখন হচ্ছে যে রিয়াক্টে করতাম, তখন হচ্ছে যে স্টেট ডিক্লেয়ার করে করতাম, যে সেট লোডিং, সেট লোডিং এগুলো করতাম। তো আমাদের হচ্ছে যে এই ক্ষেত্রে নেক্সট জেএস খুব সহজ করে দিচ্ছে আমাদের এই জন্য কাজটা। আমরা কি করব, অ্যাপের যে মেইন লেভেলটা, অ্যাপের যে রুট লেভেলটা, অ্যাপের রুট লেভেল হচ্ছে এইটা। এই ক্ষেত্রে আমরা একটু একবার ডকুমেন্টেশন দেখেই দেখাই, সেটা বেটার হবে। লোডিং স্টেট, দেখেন লোডিং, ওকে। আমরা চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা পেজের জন্য লোডিং দেখাতে পারি, যে না এই পেজে এই লোডিং দেখাবে, এই পেজে এই লোডিং দেখাবে, অথবা আমরা গ্লোবালি একটা মেইন সেন্ট্রাল জায়গা থেকে একটা লোডিংই দেখাবো। সেটা হচ্ছে আমরা এখানে লিখতে হবে যে দেখেন ফাইল নেমটা কি লেখা, লোডিং ডট জেএস, লোডিং ডট জেএসই দিলাম। সো জেএস জেএসএক্স হবে, অ্যাপের মধ্যে ধরেন হচ্ছে যে LOADING লোডিং ডট জেএসএক্স। ভাই জেএসএস কেন দিলাম, কারণ এইখানে না আমার এত টাইপের দরকার নেই, সিম্পল একটা জিনিস, আমি চাইলে এটিএস দিতে পারতাম, সমস্যা নেই। আমরা হচ্ছে যে আর এফ সিই লোডিং দিলাম। এখন হচ্ছে যে
এটা খুবই ফাস্ট ইয়া করতেছে। আমরা এটাকে হচ্ছে যে কেটে দিই। ফটোস লোডিং স্টেপটা দেখাইতে হলে অনেক কষ্ট করা লাগবে এখন। লোডিং জিনিসটা হচ্ছে তো। আচ্ছা, ক্যাশিংটা অফ করতে হবে কারণ ক্যাশ অর্ডারটাই দেখাচ্ছে আমাকে বারবার। ক্যাশ, সরি, আমরা আর বেশিক্ষণ আর 5 মিনিট থাকবো, আর একটু ধৈর্য ধরেন। না ভাই, কারণ হচ্ছে কি নেক্সট যে আগে থেকে ক্যাশ করে রাখছে ডাটাটা, এখন আমি ওই নেট স্লো করে লাভ নেই, আমাকে হচ্ছে ক্যাশিং ডাটা আগে সরাইতে হবে, তারপরে আসবে। তারপরে হচ্ছে নেট স্লো করবো, আগে ক্যাশিং ডাটা আমি সরাই নি। বাটন কার্ড, এখানে হচ্ছে যে কার্ড তো না, সরি, ফটোস আইডি পেজ, আরেকটা প্যারামিটার যাবে, সেটা হচ্ছে ক্যাশেস। ক্যাশ নো স্টোর, এই যে এটা ক্যাশ নো স্টোর। নো স্টোর মানে হচ্ছে যে বাই ডিফল্ট তো নেক্সট ডেস আমাকে সবকিছু ক্যাশ করে রাখবে, তাই না? সো এইটাও আর ক্যাশ করবে না। এখন হচ্ছে যে দেখি কি অবস্থা। এটা দিলাম, নেটওয়ার্ক কই আমার, জি। এবার দেখা যাক কি অবস্থা। যে ফার্স্ট চলে আসছে, অন্য একটা পেজে যাই, বুঝতে পারছি। এটা আবার ফার্স্ট করা পারফেক্ট। অন্য একটা পেজে যাই, ফার্স্ট থ্রিজি দিলাম, অন্য একটা পেজে যাই। সেম হচ্ছে যে আমরা এখন এটাকে আবার একটা শুরু করবো, ফার্স্ট থ্রিজি, থ্রিজি হচ্ছে যে এটাই এটাই দিলাম, দেখাইলে হয়। চলে আসলো। ভাই এটা খুব ফাস্ট নিয়ে আসে বুঝছেন, কিন্তু জিনিসটা কাজ করে। ট্রাস্ট মি, জিনিসটা কাজ করে। আনফরচুনেটলি আমার এখানে দেখাইতে কষ্ট হয়ে যেতেছি, কিন্তু জিনিসটা কাজ করে। আমি নিজে দেখছি, আপনার ডকুমেন্টেশন যদি পড়েন নিশ্চয়ই এইভাবে কাজ করে। তো সামহাও ডাটা হচ্ছে ক্যাশ হয়ে আসছে, সেই জায়গাটাই খুব ফাস্ট তোকে আমাকে আমাকে দেখাই দিচ্ছে বুঝছেন। তো সমস্যা নেই, আমরা হচ্ছে যে এটাকে আমাদের আগের মতো করি। ডিসেবল ক্যাশ, ইন্সপেক্ট
আমরা আজকে আর কিছু করবো না ভাই, আপনারা কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, আমি জাস্ট দেখি এটার একটু সাইজ করা যায় কিনা। এই যে ভাই একটু আগে দেখছেন মনে হয় আপনারা, একটু আগে লোডিং আসছিল, খেয়াল করছেন কিনা জানি না, একটু আগে লোডিং আসছিল। আমরা স্লো ইজি করে দিচ্ছি। একটুখানি আসছিল, হ্যাঁ এক্স্যাক্টলি একটুখানি আসছিল, একটুখানি এসে চলে গেছিল। তো দেখছেন, তাহলে আমি দেখাইতে পারলেই হচ্ছে যে সাকসেস। তো এই ছিল ভাই মোটামুটি আজকের ক্লাস। আপনারা এখন কোশ্চেন থাকলে করতে পারেন, আমি